আপনারা শুনছেন ভৌতিক আসর। মিস্টার সাগর হোসেন আর মিসেস মিমি বিবিচিনি গ্রামে বসবাসকারী এক দম্পতি। তাদের জীবনের একটি বড় অভাব, তাদের কোনো সন্তান নেই। তাদের বিয়ের 25 বছর পেরিয়ে গেছে, তাই এখন সন্তান পাওয়ার আশা তারাও ছেড়ে দিয়েছে। তবে কখনো কখনো মনে হয় তাদের যদি একটি সন্তান থাকতো তাহলে জীবনটা আরও পরিপূর্ণ হতো। একদিন সাগর এবং মিম তাদের বন্ধুর বাড়ি থেকে ফিরছিলেন। সেখান থেকে ফিরতে খুব দেরি হয়ে যায়। বাড়ি ফিরতে গভীর জঙ্গল পাড়ি দিতে হয়। হঠাৎই আকাশ ভেঙে ঝড় বৃষ্টি শুরু হয়। ঘন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। গাড়ির ভেতর বসে থাকা তাদের পক্ষে আর সম্ভব হয় না। তাই তারা গাড়ি থেকে নেমে সাহায্যের আশায় চারপাশ দেখতে থাকেন। কিন্তু চারপাশে শুধু বৃষ্টি আর অন্ধকার। এমন সময় তারা দূরে একটি আলো দেখতে পান। তারা আলো অনুসরণ করে পৌঁছান একটি ছোট্ট করে ঘরের কাছে। সাগর তখন বলে, এত গভীর জঙ্গলে কে থাকতে পারে? সাগরের কথায় মিম বলে, কেউ না কেউ তো আছেই, হয়তো আমাদের সাহায্য করতে পারবেন। তারপর তারা ভয়ে ভয়ে দরজায় কড়া নাড়েন। কিছুক্ষণ পরেই দরজা খুলে দেন এক বৃদ্ধা, যিনি আসলে এক জাদুকরী। সাগর আর মিম তার কাছে আশ্রয় চান। বৃদ্ধা তাদের ঘরে ডেকে নেন। আশ্চর্যের বিষয়, বাইরে থেকে ছোট্ট করে ঘরটি ভেতরে থেকে অনেক বড়। ঝড়ের আওয়াজ যেন ঘরে ঢুকতে পারছে না। ঘরের মধ্য থেকে কোনো শব্দই শোনা যাচ্ছিল না। কিছুক্ষণ পর বৃদ্ধা সোহেল আর মিমের জন্য গরম স্যুপ নিয়ে আসেন। ঠিক তখনই একটি শিশুর কান্নার আওয়াজ আসে। মিম আর সোহেল অবাক হয়ে ভাবেন, এখানে শিশু কোথা থেকে এলো? বৃদ্ধা তখন আবার ঘরের ভেতর যান। তার কিছুক্ষণ পর ফিরে আসেন একটি সদ্যজাত শিশুকে কোলে নিয়ে। শিশুটি অত্যন্ত মিষ্টি আর সুন্দর। মিম শিশুটিকে দেখে আর নিজেকে সামলাতে পারে না, তাই শিশুটিকে কোলে নেন। আর আশ্চর্যের ব্যাপার হলো, শিশুটির সঙ্গে সঙ্গেই শান্ত হয়ে যায়। বৃদ্ধা বলেন, এই মেয়েটি আমার নাতনি। ওর মা জন্ম দেওয়ার সময় মারা গেছে। আমিও কতদিন বাঁচবো জানি না। আমি চাই তোমরা এই শিশুটিকে নিজেদের সন্তান হিসেবে লালন পালন করো। সাগর অবাক হয়ে যান। বৃদ্ধা আরও জানান, এই মেয়েটি আসলে কোনো সাধারণ শিশু নয়। সে এক পরী। তার মা ছিল পরীদের রানী, যাকে শত্রুরা হত্যা করেছে। অনেক করে এই শিশুটিকে তিনি রক্ষা করেছেন। মিম বাচ্চাটিকে পেয়ে অনেক খুশি হয়ে যায় আর সাগরকেও রাজি করান। বৃদ্ধা তখন বলেন, তোমরা 21 বছর এই শিশুটিকে মানুষ করবে। 21 বছর পর সে পরীদের রানী হবে। তবে সাবধান, সে যেন কোনো মানুষের প্রেমে না পড়ে, কারণ তার বিয়ে কেবল তার নিজের জাতির সঙ্গে হতে পারে। তারপর বৃদ্ধা শিশুটির গলায় একটি চেইন ও হাতে একটি বালা পরিয়ে দেন আর বলেন, এই দুটি জিনিস সবসময় তার সঙ্গে রাখতে হবে। তারপর তার জাদু করে সাগর আর মিমিকে বাড়ি পৌঁছে দেন। তারা শিশুটির নাম রাখেন মুনতাহা। তারা তাকে অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করতে থাকেন। 18 বছর পর মুনতাহার 18তম জন্মদিন। সে এখন খুবই সুন্দরী ও মিষ্টি স্বভাবের। তবে সে এখনো জানে না যে সে এক পরী। মিমু সাগর এখনো তার এই সত্য লুকিয়ে রেখেছেন। মাঝে মাঝে মুনতাহার হাত থেকে জাদু বের হয়ে যায়। একদিন মুনতাহা তার মায়ের কাছে জিজ্ঞাসা করে, মা, আমি মাঝে মাঝে জাদু কিভাবে করি? মুনতাহার মা মিম তখন বলে, এটা এক সাধুর দেয়া আশীর্বাদ, তবে এটা কাউকে বলবে না আর কারোর সামনে জাদু করবে না। মুনতাহা বলে, ঠিক আছে মা। এদিকে মুনতাহার বাবা সাগর এখন খুব অসুস্থ। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। সাগর আর মিমির মধ্যে একটাই দুশ্চিন্তা, তাদের মৃত্যুর পর তাদের একমাত্র মেয়ে মুনতাহার কি হবে। মুনতাহা দেখতে অপূর্ব সুন্দরী ও মিষ্টি স্বভাবের মেয়ে, তবে সে কিছুটা জেদিও। সে তার বাবা মাকে ভীষণ ভালোবাসে। আসলে মুনতাহা একজন পরী, কিন্তু এই সত্যিটা সে জানতে পারবে তার 21 বছর বয়স হলে। একদিন সাগর মিমকে বলে, যখন মুনতাহা তার আসল পরিচয় জানতে পারবে তখন সে আমাদের উপর রাগ করবে, ভাববে কেন আমরা তাকে এর থেকে কথা লুকিয়েছিলাম। মিম তখন বলে,
সে পরী নয়, এক পরীর কন্যা। আর আসল বাবার ব্যাপারে তার নানি কিছুই বলেনি। হতে পারে তার আসল বাবা একজন মানুষ ছিল, তবে এসব প্রশ্নের উত্তরে মুনতাহার 21 বছরের বয়সে জানা যাবে। কিন্তু আমরা তখন বেঁচে থাকবো কিনা কে জানে। আমি চাই তার আগে ওর বিয়ে দিয়ে দেই, যাতে সে নিরাপদে থাকে। মিমির কথায় সাগর বলে, তুমি কি পাগল হয়ে গেছ? মনে আছে সে বৃদ্ধা কি বলেছিলেন? মুনতাহার বিয়ে কোনো মানুষের সঙ্গে করা যাবে না। সাগরের এই কথার পর মিমি আর কিছু বলে না। এদিকে মুনতাহা কলেজে পড়াশোনার পাশাপাশি তার বাবা সাগরের বেকারির ব্যবসায়ও সাহায্য করে। তার সঙ্গে কাজ করে পিন্টু কাকু। একদিন কলেজ থেকে ফিরে মুনতাহা দেখে বেকারিতে একজন ছেলে কেকের অর্ডার দিচ্ছে। পিন্টু কাকু একটু কম শুনতে পান আর ছেলেটি সেটা নিয়ে হাসাহাসি করছে। এটা দেখে মুনতাহার মেজাজ খারাপ হয়ে যায়। মুনতাহা তখন ছেলেটিকে গিয়ে বলে, মিস্টার, বাড়িতে কি কেউ আপনাকে ভদ্রতা শেখায়নি? ছেলেটি ঘুরে মুনতাহার দিকে তাকায় এবং চুপচাপ তাকে দেখতে থাকে। মুনতাহা এবার একটু বিরক্ত হয়ে বলে, আপনার এইভাবে তাকানোর মানে কি? এর আগে কখনো মেয়ে দেখেননি? ছেলেটি তখন বলে, মেয়ে তো অনেক দেখেছি, কিন্তু এমন পটাকা আগে দেখিনি যেটা সে আমার উপর ফেটে পড়ল। আমি তো ভদ্রভাবেই কথা বলছি, আপনি জানেন না আমি কে? মুনতাহা বলে, আমি কি প্রতিদিন লোকেদের খোঁজ খবর রাখি যে আপনাকেও চিনতে হবে? নাম কি আপনার? ছেলেটি তখন বলে, জোভান। মুনতাহা তারপর বলে, ঠিক আছে জোভান, আমাদের আপনার অর্ডার দরকার নেই, আপনি এখান থেকে বেরিয়ে যান। জোভান বলে, ও এত অহংকার! জানেন আমি চাইলে এই বেকারি এক চুটকিতে কিনতে পারি। মুনতাহা তখন বলে, তাহলে অন্য কোথাও যান আর কিনে নেন, কিন্তু এই বেকারি বিক্রি হবে না, আর আমি বিক্রি হতে দেব না। বেকারি সবাই তাদের ঝগড়া দেখতে থাকে। মুনতাহা জোভানকে আবার বলে, আপনি এখান থেকে যাবেন নাকি টেনে বার করে দেব? জোভান তখন বলে, দেখি তো তোমার সাহস কত। মুনতাহা জোভানের হাত ধরে তাকে টেনে বার করে দেয়। জোভান যেন কিছু সময়ের জন্য সম্মিলিত হয়ে পড়ে। কিভাবে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না। মুনতাহা তাকে বেকারির বাইরে এনে দাঁড় করিয়ে বলে, দেখলেন আমার সাহস, এবার কি বাড়ি পৌঁছে দেব? জোভান একটু পরে স্বাভাবিক অবস্থায় ফিরে বলে, আমি এখানে কিভাবে এলাম? মুনতাহা বলে, আমি টেনে এনেছি। জোভান রেগে গিয়ে বলে, তুমি যা করলে সেটা ঠিক হয়নি, এখন দেখো আমি কি করি। জোভান রাগ করে চলে যায়। মুনতাহা খুশি হয় যে তার কাছে এমন জাদুকরী শক্তি আছে, কিন্তু সে জানে না জোভান কি করতে চলেছে। অন্যদিকে জোভান একজন বড় ব্যবসায়ীর একমাত্র ছেলে, খুব জেদি ও অহংকারী। সে ফোন করে কারোর সঙ্গে কথা বলে। এদিকে পিন্টু কাকু মুনতাহাকে বলে, মুনতাহা মেয়ে, তুমি জানো না সে কত বড় লোক, তার মতো মানুষের সঙ্গে ঝামেলা করো না, গিয়ে মাফ চেয়ে নাও। মাফ আর আমি কখনো না। এদিকে পিন্টু কাকু মুনতাহাকে বলেন, মুনতাহা তুমি জানো না সে চাইলে অনেক কিছু করতে পারে। জোভান কাউকে ফোন করে বলে, আমাকে এই ডিল যে কোনো অবস্থাতেই করতে হবে। অন্যদিকে মুনতাহা যখন বাড়ি ফেরে তখন বাড়ি এসে দেখে তার মা বাবা অনেক চিন্তিত। মুনতাহা তখন জিজ্ঞাসা করে, কি হলো, তোমরা এত চিন্তিত কেন? তার বাবা সাগর তখন বলে, আমার কাছে এক ব্যক্তির ফোন এসেছিল। সে বলল সে আমাদের বেকারি কিনতে চায় যে কোনো মূল্যে, আর যদি আমরা রাজি না হই তবে সে জোর করে তা নিয়ে নেবে। মুনতাহা বুঝতে পারে এটা জোভানের কাজ। মুনতাহা তার বাবাকে বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি আছি, আমি আমাদের বেকারির কিছু হতে দেব না। তার বাবা তখন বলে, না মা, আমি তোমাকে কোনো সমস্যায় ফেলতে চাই না, আমরা এই বাড়ি আর বেকারি বিক্রি করে অন্য কোথাও চলে যাই। মুনতাহা তার বাবার কথায় বলে, না আমরা কেন পালাবো, আমরা তো কিছু ভুল করিনি বাবা, আর আমরা কোনো ভীতু নই। তার বাবা তখন বলে, তুমি বুঝতে পারছো না, ওরা অনেক পাওয়ারফুল লোক। মুনতাহা বলে, বাবা আমি বেকারির কোনো ক্ষতি হতে দেব না, এটা তোমার পরিশ্রমের ফল, কেউ আমাদের কাছ থেকে এটা ছিনে নিতে পারবে না। তারপর মুনতাহা পিন্টু কাকুকে ফোন করে জোভানের ঠিকানা আর ফোন নম্বর খুঁজে বের করতে বলে। মুনতাহার মা মিম একটু চিন্তিত হয়ে বলে, মুনতাহা তুমি কোথাও তোমার শক্তি ব্যবহার করবে না। মুনতাহা তার মাকে বলে, জি মা তুমি চিন্তা করো না, বাবার খেয়াল রেখো। মুনতাহা জোভানের ঠিকানা পেয়ে স্কুটি নিয়ে রওনা দেয়। রাস্তার মাঝখানে মনে হয় কেউ তাকে ফলো করছে। সে পেছনে ফিরে দেখে কিন্তু কেউ ছিল না। তারপর সে এগিয়ে যায়। জোভানের বাড়ির সামনে পৌঁছে মুনতাহা স্কুটি থামায়। গেটের কাছে গিয়ে সে দারোয়ানকে বলে, আমাকে জোভানের সঙ্গে দেখা করতে হবে। দারোয়ান জোভানকে ফোন করে মুনতাহার নাম জিজ্ঞাসা করে।
তারপর তাকে ভেতরে ঢোকার অনুমতি দেয়। ভেতরে গিয়ে মুনতাহা দেখে একটা বিশাল বড় জায়গা। এটা দেখে ভাবতে থাকে, এত বড় জায়গা, এখানে গাড়ি ছাড়া হাঁটাও মুশকিল। বাড়ির দরজায় পৌঁছাতেই এক মহিলা দরজা খুলে দেয়। মুনতাহা মহিলাকে জিজ্ঞাসা করে, আপনি কে? মুনতাহা বলে, আমি বাড়ির চাকরের প্রধান। মুনতাহা তখন বলে, এখানে কতজন চাকর আছে? মহিলা উত্তর দেয়, ৪৫ জন। মুনতাহা তখন বলে, তোমাদের সাহেব কি নিজে খেতে পারেন না, তাই এতজন চাকর? পেছন থেকে জোবান বলে ওঠে, না, আমি নিজেই খাই, তবে ভাবছি তোমাকে কাজে রাখবো আমাকে খাওয়ানোর জন্য। মুনতাহা তখন বলে, তুমি এত বড় লোক হলে আমিও মুনতাহা, তোমাকে বিষ খাওয়াতে সময় লাগবে না। জোবান বলে, বেশ ভালো স্বপ্ন দেখছো তুমি। মুনতাহা এরপর বলে, আমার বাবাকে হুমকি দেওয়া বন্ধ করো। তুমি একটা মেয়ের দ্বারা অপমানিত হলে তাই তোমার ইগো এতটাই আঘাত পেয়েছে যে আমার বাবাকে ভয় দেখাচ্ছ। জোবান তখন বলে, ভয় দেখাচ্ছি না, সুযোগ দিয়েছি, যত দাম চাও নিয়ে যাও, তবে বেকারি আমাকে দিতে হবে। মুনতাহা বলে, সবকিছুর দাম হয় না মিস্টার জোবান, কিছু জিনিসের সঙ্গে আবেগ জড়িয়ে থাকে। জোবান বলে, আমার মনে হয় সবকিছুর একটা দাম আছে, আর সঠিক দামে তা বিক্রি হয়। জোবানের কথায় মুনতাহা বলে, তোমার চিন্তা শুধু টাকা দিয়ে শুরু হয় আর টাকাতেই শেষ হয়। মনে হয় তোমার মা বাবার প্রতিও তোমার ভালোবাসা হয়তো টাকার হিসেবেই করো। জোবান এবার রেগে মুনতাহাকে বলে, চুপ, এবার অনেক হয়েছে, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। মুনতাহা বলে, আঘাত পেলে তাই তো, যখন নিজের উপর আসে তখন সবারই কষ্ট হয়। যেমন তোমার মা বাবা তোমার জন্য গুরুত্বপূর্ণ, তেমন অন্যদের জন্য তাদের পরিবার গুরুত্বপূর্ণ। কারোর অনুভূতি নিয়ে খেলা করো না। এই দৃশ্য দেখে জোবানের সব চাকর ভাবছে এখন কি হবে, জোবান স্যার মুনতাহার সঙ্গে কি করবে। এরপর জোবান মুনতাহাকে বলে, যদি তুমি তোমার বেকারি বাঁচাতে চাও তাহলে আমার একটা শর্ত মানতে হবে। মুনতাহা বলে, কেমন শর্ত? জোবান তখন বলে, তোমাকে আমার এখানে 1 মাস চাকরি করতে হবে। জোবানের কথায় মুনতাহা বলে, তুমি পাগল হয়ে গেছো? তারপর জোবান বলে, ভেবে দেখো, তোমার হাতে 24 ঘন্টা সময় আছে, যদি তোমার বাবাকে টেনশনে ফেলতে না চাও তাহলে মেনে নাও। মুনতাহা রেগে বলে, তুমি আমাকে চাকরিতে নিতে চাইছো কেন? কারণ আমি তোমাকে আমার পার্সোনাল সেক্রেটারি বানিয়ে তোমার করা অপমানের প্রতিশোধ নিতে চাই। মুনতাহা তখন বলে, তোমার কি মনে হয় আমি রাজি হয়ে যাব? মুনতাহার কথায় জোবান এবার বলে, আর কোনো রাস্তা নেই, তোমার বেকারি বাঁচাতে হলে তোমাকে মানতেই হবে। মুনতাহা বলে, আজ সময় তোমার, কাল আমার সময় আসবে, তখন দেখব তোমাকে। জোবান তখন বলে, ও বাবা, তোমার অ্যাটিটিউড ভাঙতে শুরু করেছে। মুনতাহা তখন তার মায়ের কথা মনে করে বলে, কারো শপথ আমাকে থামিয়ে দিচ্ছে, নাহলে দেখিয়ে দিতাম আমি কে আর কি করতে পারি। জোবান তখন বলে, 1 মাস একসঙ্গে থাকলেই জেনে যাবে তুমি কে। এখন বলো, তুমি চাকরি গ্রহণ করছো কি না? মুনতাহা তার বাবার বেকারির কথা ভেবে বলে, ঠিক আছে, আমি রাজি, তবে তুমি আমাদের বেকারির কোনো ক্ষতি করবে না এবং আমার বাবাকে কোনো টেনশন দেবে না। জোবান বলে, ঠিক আছে, কাল সকাল 8টায় আমার বাড়ি চলে আসবে। বাড়ি কেন? কারণ আমার শিডিউল তোমার তৈরি করতে হবে, আমার কফি থেকে শুরু করে ডিনার পর্যন্ত। মুনতাহা একটু বিরক্ত হয়ে বলে, ওকে। তারপর মুনতাহা রাগ করে চলে যায়, আর পেছন থেকে জোবান মুচকি হাসে। তখনই ওই এক মহিলা ঘরে ঢোকে। তারপর ওই মহিলা জোবানকে জিজ্ঞাসা করে, মেয়েটি কি ছিল আর এখানে কেন এসেছিল? জোবান তার উত্তরে বলে, সে আমার সাথে দেখা করতে এসেছিল। এতে আপনার মাথা ঘামানোর দরকার নেই। মহিলাটি তখন বলে, ভদ্রভাবে কথা বলো জোবান, আমি তোমার মা। জোবান হাসতে হাসতে বলে, সৎ মা, তাই সৎ মায়ের মতোই থাকুন, এই ভালোবাসার ভান বাবার সামনে দেখাবেন। তার সৎমা আর কিছু না বলে রাগ করে ঘরের ভেতর চলে যায়। জোবান একটু হতাশ হয়ে পড়ে, কারণ সে তার সৎমাকে ঘৃণা করে। তার আপন মায়ের মৃত্যুর জন্য সে তার সৎ মাকেই দায়ী করে। অন্যদিকে মুনতাহা বাড়ি ফেরে। মুনতাহার বাবা সাগর জিজ্ঞাসা করে, কি হলো মা, তুমি কোথায় গিয়েছিলে? মুনতাহার বাবাকে বলে, কিছু না বাবা, এখন আর বেকারির বিক্রি হবে না। কিন্তু মা, তুমি এটা করলে কিভাবে? মুনতাহা বলে, তোমার মেয়ে অনেক শক্তিশালী বাবা, আর আমি 1 মাসের জন্য একটা টিউশনি নিয়েছি, সেখানে সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত থাকতে হবে। পিন্টু কাকুকে বলো যেন সে বেকারি সামলায়। মুনতাহার মা তখন বলে, আরে বাহ মুনতাহা, পড়াশোনার জন্য সিরিয়াস হয়েছে? হ্যাঁ মা, এবার আমি অনেক পড়াশোনা করব। এটা বলে মুনতাহা তার রুমে চলে যায়। রাতে মুনতাহা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। সে একটি স্বপ্ন দেখে, যেখানে এক মহিলা আরেক মহিলাকে হত্যা করে তারপর একটি শিশুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তাদের সঙ্গে একজন পুরুষও ছিল। হঠাৎ কেউ এসে শিশুটিকে তুলে নিয়ে যায়। শিশুটির শরীর থেকে আলো বেরোতে থাকে। মুনতাহা আতঙ্কিত হয়ে উঠে বসে। তখন সে দেখে তার পাশে একটি তারা জ্বলজ্বল করছে। মুনতাহা তখন বলে, এটা কি? তারাটি বাইরে চলে যায় আর মুনতাহাও তার পেছন পেছন যায়। এক জায়গায় এসে সে দেখে অনেকগুলো তারা তার চারপাশে জ্বলতে শুরু করেছে। তারপর সমস্ত তারকা একত্রিত হয়ে একটি আলো তার শরীরে প্রবেশ করে। সে কিছুই বুঝতে পারে না। হঠাৎ সমস্ত আলো অদৃশ্য হয়ে যায় আর মুনতাহা নিজেকে আবার তার বিছানায় পায়। আমি পাগল হয়ে যাচ্ছি, জেগে থেকেও স্বপ্ন দেখছি। কাল ওই খিটখিটে লোকটার কাছে চাকরিতে যেতে হবে, দেরি হলে সে আমার বেইজ্জতি করবে। আমি পাগল হয়ে যাচ্ছি। মুনতাহা সকালে তাড়াতাড়ি উঠে নাস্তা করে জোবানের বাড়িতে যায়। পুরো বাড়ি একেবারে চুপচাপ ছিল। তারপর বাড়ির এক কর্মচারীর কাছে মুনতাহা জিজ্ঞাসা করে, এক্সকিউজ মি, জোবান কোথায়? কর্মচারী বলে, স্যার এখন ঘুমাচ্ছেন। উনি তো প্রতিদিন সকাল 10টায় ওঠেন। মুনতাহা মনে মনে ভাবে, নিজে 10টায় ওঠে আর আমাকে 7টায় তুলে 8টায় এখানে আসতে বলেছে। এখন মজা দেখাচ্ছি তোমায়, বাচ্চু। মুনতাহার সঙ্গে ঝামেলা করার ফল পাবে। মুনতাহা কর্মচারীকে বলে, আমাকে স্যারের ঘর পর্যন্ত নিয়ে চলো। তারপর কর্মচারী তাকে জোবানের ঘর পর্যন্ত নিয়ে যায়। মুনতাহা ভেতরে ঢোকার আগে একটু দ্বিধায় পড়ে মনে মনে ভাবে, একটা ছেলের ঘরে আমি কিভাবে ঢুকি? কিন্তু কি আর করার, ঢুকতে তো হবেই। তারপর সে ঘরে ঢুকে দেখে জোবান বিছানায় পা ছাড়িয়ে ঘুমিয়ে মগ্ন হয়ে আছে। মুনতাহা এবার মনে মনে বলে, একে কিভাবে উঠাবো? নিজে বিছানায় পুরো প্যাঁচার মতো পড়ে আছে আর আমাকে ডেকেছে কাজ করতে। হঠাৎ তার চোখে ঘরের এক পাশে রাখা পানির জগের দিকে পড়ে। তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে, একটু ম্যাজিক করি, মা কসম এমন ম্যাজিক করবো যাতে সাপও মরবে আর জগটা না ভাঙে। মুনতাহা জাদু দিয়ে জগটা তুলে সেটার পানি পুরো উল্টে দেয় জোবানের মুখে। জোবান হঠাৎ চমকে উঠে বসে পড়ে এবং জগটা ধরে ফেলে। মুনতাহাকে উদ্দেশ্য করে বলে, এটা কি করছো তুমি? মুনতাহা বলে, কি করলাম আমি? আমি তো এখানে দাঁড়িয়ে আছি। জোবান নিজের হাতে জগ দেখে কিছুক্ষণ অবাক হয়ে ভাবে, মনে হয় স্বপ্ন দেখেছিলাম। তারপর মুনতাহার দিকে তাকিয়ে বলে, তোমাকে আমার ঘরে ঢুকতে কে বলল? মুনতাহা তখন বলে, সকাল 8টা বেজে গেছে মিস্টার, আপনি আমাকে এই সময় ডেকেছিলেন। জোবান নিজের রাগ সামলে মুনতাহাকে বলে, যাও আমার জন্য 1 কাপ কফি নিয়ে এসো। মুনতাহা বলে, ব্ল্যাক কফি, কোল্ড কফি, হট কফি না চকলেট কফি? নর্মাল কফি। চিনি নেবেন তো? অবশ্যই। চিনিহীন কফি কেউ খায় নাকি? কত চামচ চিনি নেবেন? জোবান বিরক্ত হয়ে বলে, 15 চামচ। এবার তাড়াতাড়ি নিয়ে এসো। মুনতাহা মুচকি হেসে চলে যায়। কিছুক্ষণ পরে সে কফি নিয়ে ফিরে আসে। তখন দেখে জোবান আবার ঘুমিয়ে পড়েছে। অসাধারণ ছেলে, ভিজে শরীরে ঘুমিয়ে গেছে। মুনতাহা উঁচু গলায় বলে, এই যে মিস্টার, আপনার কফি। জোবান চমকে উঠে বসে, এত তাড়াতাড়ি কফি রেডি হয়ে গেল? মুনতাহা বলে, কফি বানিয়েছি, রান্না করিনি। জোবান কফির মগ সাইডে টেবিলের থেকে তুলে নেয়, এক চুমুক মুখে দিয়েই মুখ বেঁকিয়ে সব বাইরে ফেলে দেয়। এটা কি বানিয়েছ তুমি? পুরো চিনির বক্স ঢেলে দিয়েছ নাকি? মুনতাহা বলে, তুমি তো বলেছিলে 15 চামচ। জোবান রেখে বলে, বলেছিলাম মানে কি পুরো বস্তা ঢেলে দেবে? তোমার বুদ্ধি নেই নাকি? কফি বানাতে জানো না? মুনতাহা বলে, তুমি তো বলেছিলে যা বলবে আমি তাই করব। জোবান তার রাগ চেপে বলে, দেখে নেব তোমাকে। মুনতাহা বলে, আমি তো এখানে আছি, এবার বলো কি করতে হবে? আমার ওয়াশরুমে এসো, আমাকে গোসল করিয়ে দাও। সেক্রেটারি রেখেছ, বউ না। জোবান রেগে ওয়াশরুমে চলে যায় আর মুনতাহা হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে আসে। গোসল করে নাস্তা করার কিছুক্ষণ পর জোবান আর মুনতাহা একটা সাইট ভিজিটের জন্য গাড়ি নিয়ে বের হয়। জায়গাটা বেশ জঙ্গলের মতো, একেবারে নিরিবিলি জায়গা। মুনতাহা চারপাশ দেখে মনে মনে ভাবে, এটা কোথায় নিয়ে যাচ্ছে। হঠাৎ গাড়ি থেমে যায়। জোবান এবং মুনতাহা গাড়ি থেকে বের হতেই কয়েকজন মুখোশধারী তাদের সামনে হাজির হয়। তারা কোন এক অদ্ভুত ভাষায় কথা বলছে। মুনতাহা জোবানকে বলে, এটা কি হচ্ছে? তুমি কি আমাকে অপহরণের পরিকল্পনা করেছ নাকি আমাকে মেরে ফেলার প্ল্যান? জোবান বলে, আমি কেন এটা করব? আমার তো মনে হচ্ছে এরা তোমার লোক। মুনতাহা বলে, এরা নিশ্চয়ই তোমার লোক, আমার না। তার এভাবেই তর্ক করতে থাকে। এর মধ্যে এক মুখোশধারী মুনতাহার হাত ধরে টানতে শুরু করে। মুনতাহা চিৎকার করে জোবানকে বলে, চুপচাপ কি দেখছো? আমাকে বাঁচাও। তোমাকে সেলফ ডিফেন্স শেখানো হয়নি? নিজের পায়ে দাঁড়াতে শেখোনি? এখন আমার সাহায্য কেন দরকার? মুনতাহা তখন বলে, তুমি ভাগো তাহলে এখান থেকে। মুনতাহা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। মুখোশধারীরা তার মুখ চেপে ধরে। মুনতাহা তার ম্যাজিক শক্তি ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই
তা করতে পারছিল না। জোভান মজা করে, চেঁচাচ্ছ কেন? যদি তোমার চিৎকার শুনে এরা ভয় পেয়ে মরে যায় তবে তোমাকে নিয়ে যাবে কিভাবে? এরপর জোভান মারামারি শুরু করে। মুখোশধারীরা মুনতাহাকে ছেড়ে জোভানের দিকে ধাওয়া করে। অন্যদিকে মুনতাহা আবার ম্যাজিক ট্রাই করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কাজ হয় না। হতাশ হয়ে সে রাগে চোখ বন্ধ করে কোনো অজানা ভাষায় কিছু বলে। হঠাৎ তার হাত থেকে এক প্রবল আলোর ঝলক বের হয়। মুখোশধারীরা হঠাৎ মাটিতে পড়ে যায়। জোভান এই দৃশ্য দেখে ভাবে এটা তার কারণে হয়েছে। মুনতাহা মনে মনে বলে, এটা কিভাবে হলো? আমি তো আগে কখনো এমন কিছু করতে পারিনি। জোভান মুনতাহাকে বলে, দেখলে আমি সবাইকে কাবু করে ফেললাম। মুনতাহা ঠাট্টা করে, হ্যাঁ তুমি খুব সাহসী। হ্যাঁ, এটা তো সবাই জানে। আমি যা করি তাতেই সাহস ঝরে পড়ে। মুনতাহা এবার বলে, বা তোমার নিজের প্রশংসা তো ভালোই হলো। এবার বলো আমাকে এখানে আনলে কেন? নিজের বাহাদুরি দেখাতে? জোভান মুনতাহাকে বলে, না, এখানে একটা গ্রাম আছে, সেখানে একটা ফ্যাক্টরি বসাতে চাই যাতে গ্রামের লোকেরা কাজ পায়। মুনতাহা বলে, অবাক হলাম তোমার মধ্যে এত ভালো কিছু করার ইচ্ছে আছে দেখে। আমার তো মনে হয়েছিল তুমি শুধু নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবো না। জোভান বলে, এটা আমার মায়ের স্বপ্ন। এই গ্রামটা তার খুব প্রিয় ছিল, তাই আমি তার স্বপ্ন পূরণ করতে যা করতে হয় তাই করব। মুনতাহা তার দিকে তাকিয়ে থাকে, কিছু না বলে দুজনে এগিয়ে যায়। জোভান তাকে পুরো এলাকা দেখায় এবং কি কি কাজ করতে হবে তা বোঝায়। মুনতাহা জোভানকে বলে, আমি এখানে আর আসব না, জায়গাটা বেশ ভয়ঙ্কর লাগছে। জোভান বলে, তোমার সবকিছু করতে হবে না, শুধু ফোনে যোগাযোগ রাখলেই হবে। এরপর দুজনে জঙ্গলের এলাকা ছেড়ে বেরিয়ে আসে। অন্যদিকে যেসব মুখোশধারীরা মুনতাহার উপর আক্রমণ করেছিল তার একটি রহস্যময় রানীর কাছে পৌঁছে যায়। মুখোশধারী একজন মহিলাকে বলে, মহারানী, পরীর মেয়ে এখনো জীবিত, আমরা তাকে জঙ্গলে দেখেছি। রানী তখন বলে, তাকে দ্রুত ধরে নিয়ে এসো, যত তাড়াতাড়ি সম্ভব। এদিকে জোভান এবং মুনতাহা বাড়ি ফিরে আসে। তখন প্রায় রাত 8টা বাজে। মুনতাহা বলে, আমি এখন বাড়ি যাচ্ছি। জোভান বলে, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই। না, আমি নিজেই চলে যাব। মুনতাহা রাগী মুখে বেরিয়ে যায়। জোভান তাকে যেতে দেখে মুচকি হাসে আর মনে মনে বলে, এই মেয়ে বোধহয় কখন আর অ্যাটিটিউড ছাড়বে না। রাতের দিকে জোভানের ফোনে একটা মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, সকাল 8টায় আবার দেখা হবে, মুনতাহা। জোভান মুনতাহার মেসেজ দেখে মনে মনে ভাবে, এটা তো আমারই ডাকা ঝামেলা যে আমি নিজের গলায় বেঁধেছি। কিন্তু যদি কখনো এই মেয়ের সামনে হেরে যায় তখন কি হবে? অন্যদিকে জোভানের সৎমা কিছু একটা নতুন পরিকল্পনা করতে থাকে। তিনি কাউকে ফোন করে কিছু নির্দেশ দেন। মুনতাহা যখন বাড়ি ফিরে দেখে তার মা, বাবা, মিম আর সাগর বসে তার জন্য অপেক্ষা করছে। মুনতাহা তাই জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোমরা ঠিক আছো তো? তার বাবা মা তখন বলে, আমরা চাই তোর বিয়ে দিতে, যাতে আমাদের অনুপস্থিতিতে তুই একা হয়ে না যাস। মুনতাহা বলে, হঠাৎ আজ এই ভাবনা এলো কেন? ঠিক তখনই লাইট চলে যায়। প্রবল ঝড়ো হাওয়া বইতে শুরু করে। মুনতাহা তখন বলে, হঠাৎ করে আবহাওয়া এত খারাপ হয়ে গেল কেন? তারপর একটি উজ্জ্বল আলো ঘরের মধ্যে ঢুকে মুনতাহাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মুনতাহার মা মিম দ্রুত একটি বোতল থেকে পানি নিয়ে সে আলোর উপরে ছিটিয়ে দেয়। আলোর ঝলক সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়, সবকিছু আবার স্বাভাবিক হয়। মুনতাহা তার মাকে জিজ্ঞাসা করে, মা, এটা কি ছিল? তার মা মিম চুপ হয়ে যায়, কি বলবে বুঝে উঠতে পারে না। তারপর বলে, তোর উপর দুষ্ট শক্তির নজর পড়েছে, কারণ তোর মধ্যে জাদুকরী শক্তি আছে। মুনতাহা তখন বলে, যদি এমন হয় তবে তুমি কেন ভয় পাচ্ছ? আমি যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারবো তো। মুনতাহার আত্মবিশ্বাস দেখে তার মা খুশি হলেও সে মুনতাহাকে আসল সত্যিটা বলতে পারে না। মুনতাহা ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর সাগর মিমকে বলে, তুমি ভুল করছো, মুনতাহাকে সব বলে দাও। মিম বলে, না পরিমা, মানা করেছে, মুনতাহাকে কিছু বলার অনুমতি নেই। মিমের কথায় সাগর বলে, পরিমার নির্দেশ মেনে আমরা কতদিন মুনতাহাকে নিরাপদ রাখতে পারবো? মিম বলে, জানি না। পরের দিন সকালে মুনতাহা জোভানের বাড়িতে পৌঁছায়, কিন্তু সে 10 মিনিট দেরি করে ফেলে। মুনতাহা মনে মনে ভাবে, কে জানে জোভান কি এখনো ঘুমাচ্ছে, আবার নিশ্চয়ই তাকে উঠাতে হবে। তাই সে সোজা জোভানের রুমে যায়। দরজা খুলে দেখে জোভান বিছানায় নেই। তখন সে ঘুরে আর জোভানের সঙ্গে ধাক্কা লাগে। জোভান মুনতাহার এত কাছ থেকে দেখে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে,
মুনতাহা দ্রুত দূরে সরে যায়। জোভান তারপর বলে, মিস মুনতাহা, আপনি 15 মিনিট লেট করেছেন। মুনতাহা বলে, 15 নয় 10 মিনিট। জোভান এবার বলে, আমি সময়নিষ্ঠ লোক পছন্দ করি। মুনতাহা মনে মনে বিড়বিড় করে বলে, আজ এই কথাটা কিভাবে সময় উঠে গেল। ততক্ষণে মুনতাহার মাথায় দুষ্টুমি আসে। সে জাদু করে ঘড়িটা 10 মিনিট পিছিয়ে দেয়। জোভান বলে, কি বিড়বিড় করছো তুমি? মুনতাহা বলে, মিস্টার, পিছনে দেখুন, ঘড়ির সময় ঠিক আছে, আপনার হাত ঘড়ি ভুল দেখাচ্ছে। জোভান পেছনে ঘড়ি দেখে, তাতে 8টা বাজে। এটা কিভাবে হলো? আমি তো 7টায় উঠেছিলাম। তার কথা শেষ হওয়ার আগেই এক চাকর ঘরে ঢুকে বলে, স্যার, দাদিমার শরীর খারাপ হয়েছে। জোভান দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। মুনতাহা তার পিছু পিছু যায়। দুজনে দাদির ঘরে পৌঁছায়, যেখানে দাদিমা শুয়ে আছেন। পাশে একজন ডাক্তার তাকে পরীক্ষা করছেন। জোভান জিজ্ঞাসা করে, দাদিমার কি হয়েছে? ডাক্তার বলে, চিন্তার কিছু নেই, তিনি সময়মতো ওষুধ খাননি, তাই ব্লাড প্রেশার কমে গিয়েছিল, এখন ঠিক আছেন। জোভান দাদিমার পাশে বসে বলে, দাদি, তুমি সময়মতো ওষুধ খাও না কেন? দাদিমা তাকে আদর করে বলে, ওষুধ নয়, আমাকে এখন তোমার বউ অসুস্থ করতে পারবে। তখনই দাদিমার চোখ পড়ে মুনতাহার উপর। দাদিমা তখন বলে, এ মেয়ে কে? জোভান উত্তর দেয়, এটা আমার সেক্রেটারি, আজ থেকে তোমার ওষুধ সময় মতো খাওয়ানোর দায়িত্ব এর। দাদিমা মুনতাহাকে কাছে ডাকেন, তার গালে হাত রেখে বলেন, খুব সুন্দর মেয়ে। দাদির কাছ থেকে মুনতাহার প্রশংসা শুনে জোভান মনে মনে একটু হিংসা হয়, আর মনে মনে বলে, হ্যাঁ, কেমন সুন্দরী মেয়ে সেটা আমি জানি। ততক্ষণে জোভানের সৎমা ঘরে ঢোকে। সে তার শাশুড়িকে বলে, মা, কি হলো? আপনি সময় ওষুধ না খেয়ে এখানে সবার সমস্যা বাড়িয়ে দেন। দাদি ও সৎমার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। জোভান তার সৎমাকে দেখে বিরক্ত হয়, আর রাগটা মুনতাহার উপর দেখাতে শুরু করে। তোমার কি আর কাজ নেই এখানে যে বসে আছো? ছোট লোকদের তো একটাই কাজ, আগে বড়দের কাছে যাও, তারপর তাদের সামনে ভালো সাজো, তারপর তাদেরকে সরিয়ে তাদের জায়গা দখল করো। জোভান কথাগুলো তার সৎমাকে উদ্দেশ্য করেই বলে, কিন্তু সরাসরি মুনতাহার দিকে তাকিয়ে। এই কথা শুনে মুনতাহা ক্ষিপ্ত হয়ে ওঠে। সে কিছু বলার আগেই সৎমা তড়িঘড়ি করে বলে ওঠে, জোভান, তোমার সীমা লঙ্ঘন করো না। জোভান তখন বলে, আপনাকে কেন এত লাগতেছে? আপনিও কি এমন কিছু করেছেন? সৎমা জোভানের কথায় বলে, চুপ করো জোভান, তোমার বাবা আসলে আমি বলবো, তাহলে তাকে ফোন করে নিয়ে আসুন। জোভানের কথা শুনে সৎমা রেগে ঘর ছেড়ে বেরিয়ে যায়। জোভানের দাদি তখন বলে, ভালোই হলো, তুমি এই ডাইনি মহিলাটাকে তাড়িয়ে দিলে। এদিকে মুনতাহা তখনও রাগে ফুঁসছে। সে জোভানের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমরা ছোট লোক হতে পারি, কিন্তু আমি আপনার মতো বড় লোকদের ঘৃণা করি, যারা মানুষের অনুভূতির কোনো মূল্যই বোঝে না। আমি আপনার টাকা পয়সায় আগ্রহী নই, আর আপনিতেও নই, আর আমার মনে হয় আপনার সবার সম্পর্কে ভুল ধারণা আছে। জোভান কথা শুনে রাগে ফেটে পড়ে, কিন্তু দাদির সামনে কোনো কথা না বলে ঘর ছেড়ে বেরিয়ে যায়। মুনতাহা যেতে চায়, কিন্তু দাদি তাকে থামিয়ে দেয় আর বলে, মেয়ে, জোভান এমনই, কিন্তু তার মনটা খুব ভালো, তার সৎমার জন্য এরকম হয়ে গেছে। মুনতাহা বলে, মানে তার মা কোথায়? দাদি বলে, তার মা মারা গেছে। জোভানের সৎ মা তার মায়ের বন্ধু ছিল। তার মায়ের মৃত্যুর পর সে জোভানের বাবাকে বিয়ে করে। আমার মনে হয় তার মায়ের মৃত্যুর পেছনে ওই ডাইনিরই হাত আছে। জোভান তখন একেবারেও ছোট ছিল না, সে সব বুঝতো, তাই সে তার বাবা আর সৎমাকে ঘৃণা করে। দাদির কথা শুনে মুনতাহার মনে জোভানের প্রতি একটু সহানুভূতি জাগে। মুনতাহা দাদিকে ওষুধ ও খাবার দিয়ে বাইরে আসে। ঠিক তখন জোভান তাকে রুমে ডাকতে বলে, এই ফাইলের সব পেপার গুছিয়ে দাও। মুনতাহা পেপারগুলো গুছিয়ে দেয়, কিন্তু জোভান আবার ইচ্ছাকৃতভাবে সব পেপার এলোমেলো করে দিয়ে বলে, আবার ঠিক করে দাও। মুনতাহা রেগে যায়, কিন্তু কিছু বলার আগেই জোভানের ফোনে কল আসে। জোভান বলে, 1 মিনিট। ফোনে কথা বলার সময় মুনতাহা তার জাদু দিয়ে পেপারগুলো আবার গুছিয়ে নেয়। ফোন শেষ করে জোভান পেছনে ফিরে দেখে সব ঠিকঠাক। এত দ্রুত কিভাবে হলো? মুনতাহা বলে, পেপারগুলো নিজেরাই ঠিকঠাক হয়ে গেছে। জোভান বলে, ভালো মজা করো, চলো অফিস যেতে হবে। তারপর দুজন অফিসের উদ্দেশ্যে বের হয়। এদিকে জোভানের সৎ মা মুনতাহাকে জাদু ব্যবহার করতে দেখে ফেলে এবং তাকে কল করে বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে। মুনতাহা প্রথমবার জোভানের অফিসে যায়। অফিসটা খুব সুন্দরভাবে সাজানো। এটা দেখে মুনতাহা মনে মনে বলে, অন্তত এই বাদরের একটা গুণ আছে। বাদর? বাদর কোথায়? তুমি শুনলে? আমি তো মনে মনে বলেছি। তুমি কিভাবে শুনলে? জোভান বলে, কিছু না, বাদ দাও, আর যাও ম্যানেজারের রুমে গিয়ে প্রথম ফ্লোর থেকে একটা ফাইল নিয়ে এসো, আমি ফোন করে দিচ্ছি। মুনতাহা বলে, ঠিক আছে। তারপর মুনতাহা প্রজেক্টের ফাইল নেওয়ার জন্য ম্যানেজারের রুমে ঢোকে।
ঠিক তখন বাইরে থেকে কেউ দরজা বন্ধ করে দেয় আর লাইট অফ করে দেয়। মুনতাহা রুমের ভেতর আটকে পড়ে। সে আতঙ্কিত হয়ে পড়ে। এটা কি হলো? কেউ শুনতে পাচ্ছে? কেউ বাইরে আছো? তারপর দরজার কাছে গিয়ে কড়া নাড়তে থাকে, কিন্তু তার আওয়াজ বাইরে যায় না। আসলে জোভানের সৎমার কথায় ম্যানেজার মুনতাহাকে স্টোর রুমে আটকে রেখেছে। বাইরে থেকে দরজা লক করে এবং স্টোর রুমের নেম বোর্ড বদলে ফেলে। মুনতাহা ভেবে বসে এটা ম্যানেজারের ঘর। সে ঢোকার পর ম্যানেজার লাইট অফ করে দেয়। মুনতাহার জাদুও কাজ করছিল না, তাই সে ভাবে আমি এখন কি করব? একটা উপায় তো খুঁজে পেতেই হবে। এদিকে মুনতাহা 1 ঘন্টা ধরে ফিরে না আসায় জোভান বিরক্ত হয়ে পড়ে আর বলে, এই মেয়েটা কোনো কাজ ঠিক করে করতে পারে না, কোথায় চলে গেল আবার? তারপর জোভান ম্যানেজারকে ডাকে আর জিজ্ঞাসা করে, মুনতাহা কোথায়? ম্যানেজার বলে, স্যার, আমার কাছে কেউ আসেনি, আমি নিজেই ফাইলটা নিয়ে এসেছি। আজব, তাহলে মেয়েটা কোথায় গেল? ম্যানেজার বলে, হয়তো বাড়ি চলে গেছে। জোভান তখন রেগে বলে, যদি মুনতাহা এমনটা করে থাকে আমি ওকে ছাড়ব না। জোভান নিচে গিয়ে মুনতাহাকে খোঁজে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। ম্যানেজার ঠিকই বলেছে, হয়তো মুনতাহা বাড়ি চলে গেছে, এখানে তো সে নেই। তারপর জোভান ফিরে এসে অফিসের সিসিটিভি চেক করে, কিন্তু ম্যানেজার ইতিমধ্যেই ফুটেজ ডিলিট করে দিয়েছে। ফুটেজ দেখে জোভান বলে, এটা কিভাবে সম্ভব? মুনতাহা ফার্স্ট ফ্লোরে যায়নি, নিচেও নেই, তাহলে গেল কোথায়? জোভান ম্যানেজারকে যেতে বলে। তারপর মুনতাহাকে আবার খুঁজতে থাকে। তখন সে মুনতাহার পরে থাকা কানের দুল পায়। দুলটি পেয়ে ভাবে, তার মানে মুনতাহা এখানে এসেছিল। তাহলে এখন কোথায় গেল? জোভান মুনতাহাকে কল দিয়ে না পেরে বুঝতে পারে মুনতাহার ফোনেও কোনো নেটওয়ার্ক নেই। তার মনে পড়ে অফিসে একটি জায়গা আছে যেখানে নেটওয়ার্ক কাজ করে না, স্টোর রুম। সে স্টোর রুমে যায়। এদিকে স্টোর রুমে থাকা গরম আর অন্ধকারের কারণে মুনতাহা জ্ঞান হারিয়ে ফেলে। জোভান স্টোর রুমের সামনে গিয়ে দেখে রুম বন্ধ। বাইরে থেকে স্টোর রুম লক করা কেন? তারপর জোভান দরজা খুলে ভেতরে ঢোকে। ভেতরে অন্ধকার দেখে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে মুনতাহাকে ডাকতে থাকে, মুনতাহা, তুমি কোথায়? মুনতাহা তখন অজ্ঞান ছিল। জোভান কোনো উত্তর না পেয়ে ফিরে যাওয়ার জন্য ঘোরে, কিন্তু তার পা কিছুর সাথে ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে যায়। তখন সে মাটিতে পড়ে থাকা মুনতাহাকে দেখতে পায়। জোভান চিৎকার করে বলে, মুনতাহা। তারপর দ্রুত মুনতাহাকে কোলে তুলে বাইরে নিয়ে আসে। সবার উদ্দেশ্যে চিৎকার করে ডাকে এবং পানি আনতে বলে। মুনতাহা অজ্ঞান অবস্থায় বিড়বিড় করতে থাকে, ওই খরুশ লোকটা আমাকে এখানে অন্ধকারে আটকে রেখেছে। নিজেকে কি ভাবে? আমি কি এত সহজে ভয় পেয়ে যাব? মুনতাহার কথা শুনে জোভান অবাক হয়। আমি তো কখনো এভাবে ওকে আটকে রাখিনি। জোভান মুনতাহার মুখে পানি ছিটিয়ে দেয়। মুনতাহা একটু একটু চোখ খুলে। মুনতাহা অজ্ঞানভাবে বলে, ও মাই গড, আমি হয়তো মরে গেছি, সবাই তো আলো আলো কেন দেখাচ্ছে? তখন তার নজর জোভানের দিকে পড়ে। মুনতাহা তখন বলে, এই লোকটা মরার পরেও আমার সাথে চলে এসেছে। জোভান মুনতাহার কথা শুনে বলে, বসে এসো, তুমি এখনো বেঁচে আছো। কিছুক্ষণ পর মুনতাহা পুরোপুরি জ্ঞান ফিরে। তারপর জোভানকে দেখে বলে, তুমি আমাকে বন্ধ করেছিলে কেন? কেমন করে? জোভান বলে, আমি তোমাকে বন্ধ করেছিলাম? তুমি কি পাগল নাকি? আর আমি তো তোমাকে ম্যানেজারের রুমে যেতে বলেছিলাম, তুমি স্টোর রুমে কি করেছিলে? তখন মুনতাহা বলে, কিন্তু আমি তো ম্যানেজারের রুমেই গিয়েছিলাম। জোভান মুনতাহাকে বলে, তোমার চোখ হয়তো দুর্বল হয়ে গেছে, একটু সামনে দেখো। মুনতাহার সামনের বোর্ড দেখে হতবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? আমি তো এই বোর্ডটাই সেখানে দেখেছিলাম। জোভান বলে, তুমি পাগল হয়ে গেছো, উঠবে নাকি তোমাকে কোলে তুলে নিয়ে যাব? তুমি চিন্তা করো না, আমি নিজে উঠতে পারবো। মুনতাহা মনে করে হয়তো সে ভুল করে বোর্ডটা ভুল পড়েছিল। এদিকে ম্যানেজার ঘাবড়ে যায়। মুনতাহা এবং জোভান চলে যাওয়ার পর সে জোভানের সৎমাকে ফোন করে। ম্যানেজার বলে, মুনতাহা বেরিয়ে গেছে। জোভানের সৎমা রেগে গিয়ে ফোন ছুঁড়ে ফেলে। জোভান আর মুনতাহা বাড়ি ফিরে আসে। মুনতাহা চুপচাপ থাকে। জোভান সেটা লক্ষ্য করে, ভাবে হয়তো ভয় পেয়েছে, তাই এত চুপচাপ। জোভান তারপর বলে, ভয় পেও না, আমি তো হিরোর মতো তোমাকে বাঁচিয়ে এনেছি। মুনতাহা জোভানকে বলে, আমি ভয় পাই না, আমি শুধু এটা ভাবছিলাম যেখানে তুমি থাকো সেখানে আমার বিপদ কেন আসে। মানে তুমি বলতে চাইছো আমি নিজেই সব করি তোমার চোখে হিরো সাজার জন্য? হ্যাঁ, আমার সামনে ভালো দেখানোর জন্য। হ্যাঁ, তুমি নিজেকে রানী ভাবো নাকি যে আমি তোমাকে ইমপ্রেস করার জন্য হিরো সাজবো? আমার জন্য তো মেয়েদের লাইন পড়ে থাকে, কিন্তু আমি কারোর দিকে তাকাইও না। ততটাই বাড়িয়ে বলো যতটা হজম করতে পারবো। আমি কোনো বাড়িয়ে কথা বলছি না, ওকে? দেখে তো সেটাই বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? কিছু না। এরপর মুনতাহা দাদিকে ওষুধ দিতে যায়। দাদি আর মুনতাহার সম্পর্ক বেশ ভালো।
দাদি মুনতাহাকে পছন্দ করেন আর মুনতাহাও দাদিকে। দাদির কাছে ওষুধ দিয়ে বের হওয়ার সময় মুনতাহা জোবানের সৎমার সামনে পড়ে। শোনো মেয়ে, যে তুমি জোবানের কাছ থেকে দূরে থাকবে, তার কাছে যাওয়ার দরকার নেই। আমি কেন তার কাছে যাব? আমি তো নিজেই তার থেকে দূরে থাকতে চাই। আমি জানি তোমাদের মতো মেয়েরা বড়লোক ছেলেদের বাড়িতে চাকরি করে তাদের ফাঁসাতে চায়। মুনতাহা কিছু বলার আগেই জোবান সেখানে চলে আসে। কি হলো মুনতাহা, তুমি এখানে কি করছো? আপনার মাকে জিজ্ঞাসা করুন, ওনার কথা দিয়ে তো আমি এখানে দাঁড়িয়ে আছি। তুমি আমার সেক্রেটারি, আমার সৎমায়ের নয়। টাকা পাওয়ার জন্য তোমার তার পায়ে তেল মাখানোর দরকার নেই। তোমাদের মা ছেলেকে পাগলা কারোতে পাঠানো উচিত। যখনই দেখো টাকার কথা বলছো। আমি এখনই চাকরি ছেড়ে দিচ্ছি, 2 দিনের বেতনও চাই না। সেটা তোমার ভাগ করে নাও। এত সাহস আমার সাথে এমনভাবে কথা বলার? আপনার তো কোনো সম্মানই নেই। চুপ করো জোবান। সৎমা রাগ করে চলে যায়। ঠিক তখনই মুনতাহার ফোনে একটি কল আসে। কলটি শোনার পর মুনতাহা মাটিতে বসে পড়ে। কি হলো মুনতাহা? মুনতাহার অবস্থা এতটাই খারাপ যে কথা বলার মতো অবস্থায় নেই। জোবান মুনতাহাকে ধরে ঝাঁকি দিয়ে বলে, মুনতাহা, এটা কি হলো? তুমি কি ঠিক আছো? মুনতাহা কিছুই বলতে পারে না, তারপর পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। জোবান তার ফোন তুলে নেয়, সেই নম্বরে কল ব্যাক করে। ফোনের ওপাশ থেকে একজন পুলিশ অফিসার কথা বলেন। পুলিশ অফিসার বলেন, এই নম্বরটি আমাদের কাছে 2টি মৃতদেহের ফোন থেকে পাওয়া গেছে, তাই আমরা ফোন করেছি। কোথায় পাওয়া গেছে মৃতদেহগুলো? পুলিশ অফিসার তাকে ঠিকানা দিয়ে দেয়। জোবান দ্রুত মুনতাহাকে জাগানোর চেষ্টা করে। জোবান মুনতাহাকে ধাক্কাতে বলে, মুনতাহা, উঠে বসো। কি হচ্ছে? মুনতাহা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। মুনতাহা কাঁপা কাঁপা গলায় বলে, আমার মা বাবা। কি, ওরা তোমার বাবা মা? মুনতাহা চিৎকার করে কেঁদে ওঠে। জোবান বলে, চলো, আমাদের এখনই মৃতদেহ শনাক্ত করতে যেতে হবে। মুনতাহা কান্না করে বলে, না, আমি যাব না। সাহস রাখো, হয়তো ওরা তোমার মা বাবা নাও হতে পারে। জোবান মুনতাহাকে সাহস দেয়, তারপর তাকে দাঁড় করায়। এরপর দুজনে হাসপাতালে পৌঁছায়। হাসপাতালে গিয়ে মুনতাহা মৃতদেহ 2টি দেখে চিৎকার করে বলে, মা, বাবা। এরপর জ্ঞান হারিয়ে ফেলে। ডাক্তার এসে মুনতাহাকে জ্ঞান ফেরায়। আমাকে আমার বাড়ি নিয়ে চলো, আমার মা বাবা বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। জোবান বলে, বাস্তবতাটা মেনে নাও মুনতাহা, তারা নেই। মুনতাহা চিৎকার করে বলে, চুপ করো, তুমি এভাবে কথা বলো না, শুধু আমাকে বাড়ি নিয়ে চলো। জোবান বাধ্য হয়ে তাকে বাড়ি নিয়ে যায়। বাড়িতে গিয়ে মুনতাহা চারপাশে তাকায়। বাড়ি সম্পূর্ণ ফাঁকা। হয়তো মা আমার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। তুমি বসো, আমি অপেক্ষা করি। জোবান মুনতাহার এমন কথা শুনে বলে, মুনতাহা, বাস্তবতাটা বোঝার চেষ্টা করো, তারা আর ফিরে আসবে না। মুনতাহা উত্তেজিত হয়ে বলে, কেন তুমি আমার পেছনে পড়েছ? আমার মা বাবা ফিরে আসবেই। ঠিক তখনই বাড়িতে তাদের মৃতদেহগুলো আনা হয়। দেখো, আমার মা বাবা এসে গেছে, কিন্তু হয়তো তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। জোবান মুনতাহাকে ধরে বলে, তারা আর কখনো উঠবে না মুনতাহা, তারা মারা গেছে, এটা মেনে নাও। মুনতাহা জোবানকে ধাক্কা দিয়ে, না, এটা কখনোই সম্ভব না। এরপর জোবান ধৈর্য হারিয়ে মুনতাহাকে একটা থাপ্পড় মেরে বলে, সত্য মেনে নাও মুনতাহা। মুনতাহা জোবানের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। জোবানেরও চোখে জল চলে আসে। এরপর জোবান মুনতাহার মা বাবার দাফনের সমস্ত ব্যবস্থা করে। পুলিশ জানায়, এই মৃত্যু একটি হত্যা এবং এমনভাবে করা হয়েছে যে খুনিরা খুবই প্রফেশনাল। পুলিশের কথা শুনে মুনতাহা চমকে উঠে বলে, আমার মা বাবাকে কেন কেউ হত্যা করতে চাইবে? এদিকে সব আনুষ্ঠানিকতা শেষে আত্মীয় স্বজনেরা চলে যায়। মুনতাহা একা বাড়িতে থাকে। জোবান মুনতাহাকে বলে, তুমি একা কিভাবে থাকবে মুনতাহা? আমি একা থাকতে পারবো, এই বাড়ি আমার মা বাবার স্মৃতিতে ভরা। জোবান তার অবস্থার গুরুত্ব বুঝলেও তাকে একা ফেলে যেতে চায় না। আমি তোমার সঙ্গেই থাকি। না, আমি একা থাকবো, আমাকে একা থাকতে দাও। জোবান অনিচ্ছা সত্ত্বেও চলে যায়। বাড়িতে একা থাকার পর মুনতাহা তার মা বাবার ঘরে যায় আর হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে। সে কিছু প্রমাণ খুঁজে পায়, কিন্তু তার অর্থ বুঝতে পারে না। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। মুনতাহা দরজা খুলে দেখে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে। তারা বাড়িতে ঢুকে মুনতাহাকে অজ্ঞান করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাইরে দাঁড়িয়ে থাকা জোবান সেটি দেখে ফেলে। জোবান ভেতরে এসে তাদের সঙ্গে মারামারি করে। জোবান মুনতাহাকে উদ্ধার করে বাড়ির ভেতর নিয়ে আসে। তাকে আরাম করার জন্য বিছানায় শুইয়ে দেয় আর মুনতাহার দিকে তাকিয়ে থাকে। জোবানের মনে হয় মুনতাহা যেন তার নিজের কেউ। মুনতাহা যখন জ্ঞান ফিরে পায়, তার সামনে জোবানকে দেখিয়ে চিৎকার করে ওঠে, তুমি আমাকে কিডন্যাপ করেছো কেন?
আমার মাথা খারাপ হয়েছে নাকি যে আমি তোমাকে কিডন্যাপ করব? মুনতাহা চারপাশে তাকিয়ে দেখে সে তার নিজের বাড়িতেই আছে। মুনতাহা তারপর জানতে চায় এরা কারা ছিল। আমার আত্মীয়। আহম্মক মেয়ে, কেউ তোমাকে অপহরণ করতে চেয়েছিল। তোমার বাবা মাকে খুন করা হয়েছে। তোমাদের পরিবারের কি কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? না, আমাদের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। আমার বাবা মা খুব ভালো মানুষ ছিলেন, তারা কখনো কারোর সঙ্গে ঝগড়া করেননি। তাহলে শত্রুতা হবে কিভাবে? তাহলে তোমার বাবা মাকে কেন খুন করা হলো, আর কেন কেউ তোমাকে অপহরণ করতে চায়? আমিও সেই রহস্য সমাধান করতে চাই, আর কিছু প্রমাণও পেয়েছি। জোবান বলে, কোথায় প্রমাণ? মুনতাহা একটা চিঠি বের করে দেয়। সেই চিঠিতে কিছু লেখা ছিল, কিন্তু ভাষাটা অন্যরকম। চিঠির মধ্যে একটি মহিলার কানের দুল এবং কারোর শার্টের বোতাম থাকে। জোবান এগুলো দেখে বলে, এসব তোমার পুলিশের কাছে দেওয়া উচিত। মুনতাহা বলে, না, আমি নিজে খুনির কাছে পৌঁছাতে চাই। তুমি আমার সঙ্গে চলো, দাদি তোমাকে ডেকেছেন। আমি কোথাও যাব না, আমি শক্ত মেয়ে, এখানে একা থাকতে পারি। হ্যাঁ, দেখছি তোমার শক্ত হওয়া। আমি না থাকলে তুমি এখন অপহরণকারীদের হাতে পড়তে। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম বলে এটা ঘটেছে। তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আমার সঙ্গে চলো, নাহলে তোমার বেকারিটা বাঁচাতে পারবে না। মুনতাহা রাগান্বিতভাবে বলে, না, আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না। বেকারি আমার বাবার স্মৃতি, ওটা আমি কিছুতেই হারাবো না। ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে জিনিসপত্র গুছিয়ে নাও, তুমি দাদির সঙ্গে থাকবে। আমি 25 দিন পরে তোমার চাকরি ছেড়ে দেব। তুমি 1 মাসের কথাই বলেছিলে। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। মুনতাহা তার জিনিসপত্র গোছাতে শুরু করে। জিনিস গোছানোর পরে সে তার বাবা মায়ের ঘরে যায়। সেখানে থাকা জিনিসপত্র দেখতে দেখতে তার চোখে পড়ে একটা ডায়েরি। মুনতাহা ডায়েরিটি তুলে নেয়। সেটিতে তার মা কিছু লিখে গেছেন। মুনতাহা ডায়েরিটি তার ব্যাগে রেখে দেয়। সবকিছু তালাবদ্ধ করে মুনতাহা কাঁদতে কাঁদতে জোবানের গাড়িতে এসে বসে। জোবান তাকে কাঁদতে দেখে কিছু বলে না। মুনতাহা আর জোবান দুজনে জোবানের বাড়িতে পৌঁছায়। দাদি মুনতাহাকে দেখে খুব খুশি হন। মুনতাহা দাদির গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দাদি তাকে সান্ত্বনা দেয়। মুনতাহাকে এই অবস্থায় দেখে জোবান অস্থির হয়ে পড়ে। সে কিছু না বলে বাইরে বেরিয়ে যায়। রাতে মুনতাহার দাদির পাশে বসেছিল। দাদি ঘুমিয়ে পড়ার পর হঠাৎ মুনতাহার চোখ তার ব্যাগের দিকে যায়। তখনই তার ডায়েরির কথা মনে পড়ে। সে ডায়েরি খুলে বসে এবং পড়া শুরু করে। তার মনে প্রশ্ন জাগে, মা এগুলো কখন লিখেছিলেন? আমি তো জানতামই না। ডায়েরি পড়তে গিয়ে মুনতাহা খেয়াল করে এগুলো তার মায়ের বিয়ের পরের সময়ের কথা। 5 থেকে 6 পৃষ্ঠা উল্টে সে একটি জায়গায় পৌঁছায় যেখানে লেখা, মুনতাহার আসার পর আমার জীবন বদলে গেছে। আরও লেখা ছিল, ধন্যবাদ সেই আম্মিকে। মুনতাহার মা এক বৃদ্ধ জাদুকরীকে আম্মু বলে ডাকতেন, যিনি মুনতাহাকে আমার কোলে তুলে দিয়েছিলেন। নাহলে আমি তো মা হওয়ার আশা পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম। মুনতাহা হয়তো আমার মেয়ে নয়, তবুও মনে হয় যেন সে আমার জন্যই এই পৃথিবীতে এসেছে। সেদিন জঙ্গলে মুনতাহাদের সাথে আমাদের দেখা হওয়া সবাই যেন ভাগ্যের খেলা। এগুলো দেখে ডায়েরিটা মুনতাহার হাত থেকে পড়ে যায়। তার চোখ ভিজে যায় অশ্রুতে। আমি কখনো ভাবতেও পারিনি যে এটা সত্যি হতে পারে। আমার বাবা মা মিমা সাগর এর মেয়ে নই? তাহলে আমি কে? মা কেন এই গোপন সত্যিটা আমার কাছ থেকে এতদিন লুকিয়ে রাখলেন? মুনতাহা ভেঙে পড়ে আর ভাবে, আমি কে? আমার অস্তিত্বের প্রশ্ন জাগছে। কেন আমার আসল মা বাবা আমাকে জঙ্গলে ফেলে দিয়েছিলেন? এইসব প্রশ্নের উত্তর কি এই ডায়েরিতেই আছে? সে আবার ডায়েরি পড়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই জোবান ঘরে ঢোকে। তুমি কিছু খাওনি? আগে কিছু খেয়ে নাও, তারপর ঘুমিও। মুনতাহা ভেতরে ভেতরে ভাবে কখন জোবান ঘর থেকে বেরোবে আর কখন সে আবার ডায়েরি পড়তে বসবে। মুনতাহা জোবানকে বলে, না, আমি ঠিক আছি, আগে কিছু খাও, খেয়ে দিয়ে তবে আমি বিশ্বাস করবো যে তুমি ঠিক আছো। জোবানের কথায় মুনতাহা খাবার খেতে চায়। জোবান ওইটা দেখে খুশি হয়। ভালো হলো, তুমি অন্তত খেয়ে নিলে। মুনতাহা বলল, খাওয়ার পর আমি খেয়ে নিয়েছি, এখন অনুমতি থাকলে কি একটু বিশ্রাম নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, বিশ্রাম নাও। এটা বলে জোবান ঘর থেকে চলে যায়। মুনতাহার ডায়েরি আবার খুলে পড়ে। ডায়েরিতে লেখা ছিল, মুনতাহার প্রকৃত মা বাবা কারা তা মুনতাহাকে জানানো উচিত, তবে ভয় হচ্ছে যদি সে সত্য জানার পর আমাদের ছেড়ে চলে যায়। 21 বছর বয়সের পর তো ওকে যেতেই হবে। আরও লেখা ছিল, আমি মুনতাহার কাছ থেকে সত্য লুকিয়ে অনেক বড় ভুল করেছি, কিন্তু আমি মা হিসেবে দুর্বল। মুনতাহা আমাকে ছেড়ে গেলে আমি বাঁচব না। এসব পড়ে মুনতাহা কান্নায় ভেঙে পড়ে আর বলে, না মা, আমি এখনো তোমারই মেয়ে।
ঠিক তখন জোবান ফিরে আসে এবং দরজার সামনে মুনতাহাকে কাঁদতে দেখে থমকে যায়। কিছু না বলেই ফিরে যায়। মুনতাহা আবার ডায়েরি পড়তে থাকে। ডায়েরির অনেক পৃষ্ঠা পড়ে সে দেখে কোথাও তার আসল মা বাবার পরিচয় নেই, শুধুই তার নানির কথা উল্লেখ আছে। মুনতাহা তখন ভাবে, এই ডায়েরিতে আমার আসল মা বাবার কিছুই নেই, শুধু নানির কথা। কেন? কিছুক্ষণ পর একটা পৃষ্ঠায় থামে। সেটা পড়ে মুনতাহা শক খায়। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হতে পারে? ঠিক তখনই জোবানের সৎমা ঘরে ঢুকে পড়ে। জোবানের সৎমা ঘরে ঢুকে মুনতাহাকে ডায়েরি পড়তে দেখে। তার মনে হয় এমন কি আছে এই ডায়েরিতে যে এই মেয়ে এত মনোযোগ দিয়ে পড়ছে। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই জোবান ঘরে আসে। সে সৎমায়ের হাত ধরে তাকে বাইরে নিয়ে যায়। আপনি এখানে কি করছিলেন? আর হ্যাঁ, মুনতাহাকে আপনি কিচ্ছু বলবেন না। সৎমা রেগে গিয়ে বলে, আমার হাত ছাড়ো। এই কিরকম অসভ্যতা! হ্যাঁ, এটা অসভ্যতা। নাহলে আপনি মুনতাহাকে আরো অনেক কিছু শুনিয়ে দিতেন। তোমার মনে হচ্ছে না তুমি একটা সাধারণ মেয়ের জন্য পাগল হয়ে যাচ্ছ? এরকম কিছুই নয়। সে তার বাবা মাকে হারিয়েছে। এই সময় আমি চাই না কেউ তাকে কষ্ট দিক। ওর মা বাবাকে কে খুন করলো? জোবান কিছুটা অবাক হলো, তারপর জিজ্ঞাসা করলো, আপনি জানলেন কিভাবে যে ওর মা বাবাকে খুন করা হয়েছে? সৎমা বলল, যখন তুমি পুলিশ অফিসারের সাথে কথা বলছিলে আমি শুনেছিলাম। আপনার কান কথা শোনার অভ্যাস এখনো যায়নি। সৎমা রেগে গিয়ে বলল, চুপ করো। তারপর রাগ করে চলে যায়। এদিকে মুনতাহা ডায়েরি পড়তে গিয়ে জানতে পারে সে এক পরীর মেয়ে। মানে আমি এক পরী, তাই তো আমি জাদু করতে পারি, আর আমার সাথে যা হচ্ছে সব এর জন্যই। কিন্তু আমার মা বাবাকে কেউ কেন খুন করবে? সে আবার ডায়েরি পড়তে থাকে। ঠিক তখনই জোবান ঘরে ঢোকে। মুনতাহা জোবানকে দেখে ডায়েরি বন্ধ করে ফেলে। জোবান মুনতাহাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তুমি বেশ উদাস হয়ে আছো যে? কিছু না, তোমার মা বাবার হত্যার ব্যাপারে নতুন কিছু জানা গেছে। কি? পুলিশ বলেছে চোরেরা তোমাদের বাড়িতে কিছু মূল্যবান জিনিস নিতে এসেছিল, না পেয়ে ওরা তোমার মা বাবাকে মেরে ফেলেছে। কিন্তু আমাদের বাড়িতে এমন কোনো মূল্যবান জিনিস ছিল না। কিছু তো অবশ্যই ছিল। ভাবো, আমার একবার বাড়ি গিয়ে দেখে আসা উচিত। ঠিক আছে, আমি তোমার সাথে যাব। না, তুমি এখানে থাকো, আমি একাই যাব। জোবান এসে বলে, কি ভাবছো? আমি তোমার মূল্যবান জিনিস নিয়ে নেব? তুমি না, একদমই মানবে না। ঠিক আছে, চলো। দুজনেই মুনতাহার পুরনো বাড়িতে পৌঁছে ভেতরে ঢোকে। জোবান বাড়ির পরিবেশ দেখে মুনতাহাকে বলে, এখানে থাকলে নিশ্চয়ই তোমার শান্তি লাগে। হ্যাঁ, এখানে এলে মা বাবার কথা খুব মনে পড়ে। তাদের গন্ধ এখনো এখানে মিশে আছে। আমি তো কখনো আমার মা বাবার আদর পাইনি, জানি না তাদের ভালোবাসা কেমন হয়। কেন, তোমার বাবা কোথায়? টাকা উপার্জনের পেছনে ছুটে বেড়ান, আর আমার মা তো শৈশবেই নেই। মুনতাহা মনে মনে ভাবে, কতটা একাই ছেলেটা। জোবানের আবেগ দেখে মুনতাহা তাকে সান্ত্বনা দেয়, চলো, আমাদের কিছু খুঁজতে হবে, নাহলে আমিও কেঁদে ফেলবো। সে জোবানের হাত ধরে তাকে উঠে দাঁড় করায়। জোবান মুনতাহার দিকে তাকায়। দুজনের মধ্যে অদ্ভুত এক অনুভূতি তৈরি হয়। তারা পুরো বাড়ি খুঁজতে থাকে। এমন সময় জোবান একটা ড্রামের মতো অদ্ভুত কিছু খুঁজে পায়। জোবান মুনতাহাকে ডাক দিয়ে বলে, মুনতাহা, এখানে আসো। দুজন মিলে সেটি খুলে দেখে তার মধ্যে এক অদ্ভুত ঝকঝকে কিছু আছে। এটা নিশ্চয়ই কোনো গুপ্তধন। জোবান ভালো করে দেখে বুঝতে পারে সেটি একটি বই। এই বইটা এত ঝকঝক কেন করছে? আমি কিভাবে জানবো? আমি তো প্রথম দেখছি। খুলে দেখো। মানে তোমার মা বাবাকে এই বইয়ের জন্য খুন করা হয়েছিল? তুমি কি পুলিশে আছো যে কেসের তদন্ত করতে নেমে পড়েছ? সরে দাঁড়াও, আর এই বইটা আমাকে দাও। না, এই বই আমি পেয়েছি, তাই আমি এটা দেখতে চাই। দুজনে বইটি দেখতে শুরু করে। বইটিতে অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল। মুনতাহা সেই লেখা পড়ে ফেলে এবং বুঝতে পারে এটি পরীদের বই। বইয়ের উপর লেখা ছিল কোয়ে কাফের দরজা, যা জোবানের কাছে একেবারে অজানা। ভাবা যায়, তোমার মা বাবা এমন ভাষাও জানতেন। বইটি যখন জোবানের হাতে ছিল, মুনতাহা বইটি নেয়ার চেষ্টা করে। জোবান এসে বলে, আমি এই গুপ্তধন খেয়ে ফেলবো না, আমাকে এই বই খুলতে দাও। বই খুলো না। জোবান বইটি খুলে ফেলে। সেই মুহূর্তে মুনতাহার হাত বইয়ের উপর পড়ে। তার পরি হওয়ার কারণে বইয়ের স্পর্শে এক রহস্যময় দরজা দেখা যায়। দরজাটি হঠাৎ খুলে যায় এবং মুনতাহাকে টেনে নেয়। মুনতাহার হাত ধরে থাকায় দুজনকেই ভেতরে টেনে নেওয়া হয়। তারপর দুজন চোখ খুলে দেখে তারা এক অদ্ভুত স্থানে পৌঁছে গেছে। চারিদিকে বরফে ঢাকা ফুল, ঝরনা, সবকিছু স্বর্গের মতো। জোবান অবাক হয়ে বলে, এত অল্প বয়সে আমি স্বর্গে চলে এলাম।
জোবান মুনতাহার দিকে তাকিয়ে মজা করে বলে, তুমি এখানে কিভাবে এলে? এখন তো তোমার সঙ্গে আমাকে সহ্য করতে হবে। চুপ করো। কেন এত তাড়াতাড়ি স্বর্গে এসে গেলাম? আমার তো বিয়ে হয়নি, পরিবারও করা হয়নি, তুমি মরনি, তাহলে আমরা এমনিতেই স্বর্গে চলে এলাম? বোকা মানুষ, এটা পরিদের জগৎ, তুমি জানলে কিভাবে? মুনতাহা কিছু বলার আগেই দূর থেকে একটা ছায়া তাদের দিকে আসতে শুরু করে। মুনতাহা পড়ে থাকা বইটি হাতে তুলে নেয়, কারণ সেটি তাদের পৃথিবীতে ফেরার একমাত্র পথ। ঠিক তখনই রথে চড়ে একটি পরী এসে উপস্থিত হয়। জোবান বলে, দেখো, পরী আমাকে স্বাগতম জানাতে এসেছে। বলেছিলাম না, মেয়েরা তো দূরের কথা, পরীরা আমার জন্য পাগল। মুনতাহাকে বলে, তো যাও, গিয়ে তাকে জড়িয়ে ধরো। তুমি জেলাস হচ্ছ? পরী তাদের কথা শুনে বলে, আপনাদের স্বাগতম জানাই কোয়ে কাফে, আমরা আপনাদের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি। জোবান অবাক হয়ে বলে, আমার জন্য অপেক্ষা কেন? তারপর মুনতাহার দিকে তাকিয়ে বলে, দেখলে আমার স্টাইল? পরী তখন বলে, আপনার জন্য না, আমরা আমাদের রাজকন্যার জন্য অপেক্ষা করেছিলাম, মুনতাহার দিকে ইশারা করে। মুনতাহা জোবানের দিকে তাকিয়ে মুচকি হাসে। জোবান মুনতাহার দিকে তাকিয়ে বলে, তুমি পরী? এটা কি হচ্ছে? তোমার জন্যই এই বিপদে পড়েছি। কিসের বিপদ? যাও, পরীদের রানী হয়ে আয়েশ করো। মুনতাহা তখন বলে, আমি সব তোমাকে পরে বলবো, আগে এখান থেকে বেরোতে হবে। 21 বছর বয়সের পর এখানে আসার কথা ছিল, কিন্তু এখন তো আমি মাত্র 18। জোবান বলে, পরীদের দেশও বয়স গুরুত্বপূর্ণ? পরী মুনতাহাকে বলে, আমাদের রানী আপনার আসার কথা জেনে গেছেন, তিনি আপনাকে ধ্বংস করতে আসবেন, আপনাকে এখনই এখান থেকে পালাতে হবে। ঠিক তখনই পিছন থেকে এক ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়, তোমাকে এখানে দেখে খুব আনন্দ হলো। মুনতাহা আর জোবান পেছন থেকে আওয়াজ শুনে ফিরে তাকায়। তারা তখন দেখে রানী পরী দাঁড়িয়ে আছে। রানীকে দেখে মুনতাহা হতবাক হয়ে যায়, কারণ সে ভয় পায় যে রানী পরী তাকে চিনে ফেলতে পারে। কিন্তু শেষ পর্যন্ত মুনতাহার আসল পরিচয় প্রকাশ হয়ে যায়, আর রানী পরী তাকে চিনে ফেলে। জোবান রানী পরীকে বলে, রানী পরীজি, আপনার এই পরিস্থানে আমাদের কোনো কাজ নেই। রানী পরী জোবানকে উত্তর দেয়, এত তাড়াতাড়ি কিভাবে চলে যাবে? আমাদের রাজকুমারী এসেছে, তার খাতির যত্ন তো করতেই হবে, এখন তো সে পরিস্থান শাসন করার যোগ্য হয়ে গেছে। জোবান রানী পরীকে বলে, তাহলে আপনি তাকে এখানে রেখে দিন, আমার জন্য আমার নিজের জগতই ভালো। মুনতাহা জোবানকে বলে, তুমি তো এখানে থাকতে চাইছিলে সুন্দর সুন্দর পরীদের সাথে। জোবান মুনতাহাকে বলে, ওইটা আমি আমার জগতে থেকেই দেখে নেব। মুনতাহা রাগান্বিত হয়ে বলে, এখন বলো, থাকবে নাকি থাকবে না? জোবান শান্তভাবে বলে, আরে ঝগড়া করো না, আগে নিজের দিকে তাকাও, তুমি সত্যি সত্যি একজন পরী। মুনতাহা তখন বলে, না, ওরা আমাকে ভুল বুঝছে। ঠিক তখনই অনেকগুলো পরী চারপাশে এসে জড়ো হয়। সবাই বলতে শুরু করে, রাজকুমারী চলে এসেছেন, রাজকুমারী চলে এসেছেন। এই কথা শুনে রানী পরীর মুখ কালো হয়ে যায়। সে সবাইকে চুপ করিয়ে দিয়ে মুনতাহা আর জোবানকে নিয়ে প্রাসাদের দিকে রওনা হয়। মুনতাহা এক অপূর্ব সুন্দর প্রাসাদ দেখে অবাক হয়ে বলে, আমরা কোথায় এসে পড়েছি? রানী পরী মুনতাহাকে বলে, এটা তোমার মায়ের প্রাসাদ, এই প্রাসাদের দরজা শুধুমাত্র তোমার জন্যই খোলা হতে পারে, তোমার মায়ের সন্তান ছাড়া এই প্রাসাদে প্রবেশ করা অসম্ভব। মুনতাহা অবাক হয়ে বলে, এটা আমার মায়ের প্রাসাদ? তাহলে কি এখানে আমি আমার মায়ের ছবি দেখতে পাবো আর আমার আসল মা বাবার সম্পর্কে জানতে পারবো? জোবান মুনতাহাকে বলে, তুমি তো বলেছিলে তুমি পরী নও, তাহলে এসব কি? মুনতাহা জবাব দেয়, আমি সব পরে বলবো। মুনতাহা প্রাসাদে পা রাখতেই ফুলের বৃষ্টি হতে থাকে। রানী পরী মুনতাহাকে বলে, তোমার মা একজন মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এই পরিস্থানের নিয়ম ভেঙেছিল, কিন্তু তোমার বাবার পরিবারের লোকেরা তোমার মাকে প্রতারণা করে মেরে ফেলেছিল। মুনতাহা জিজ্ঞাসা করে, কে তারা যারা আমার মাকে মেরে ফেলল? রানী পরী উত্তর দেয়, আমি জানি না, তবে মা রানী এই বিষয় জানতেন, কিন্তু তিনিও আর এই পৃথিবীতে নেই। মুনতাহা বিস্মিত হয়ে বলে, মা রানী মানে আমার নানি? রানী পরী মাথা নেড়ে বলল, হ্যাঁ। মুনতাহা তখন রেগে বলে, আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবই। এটা শুনে রানী পরীর মুখের রং বদলে যায়। এই পরিস্থানের সমস্ত পরী আশা করতে শুরু করে যে মুনতাহা তাদের রানী পরীর হাত থেকে রক্ষা করবে। ঠিক তখনই আরেকজন পরী এসে মুনতাহাকে জড়িয়ে ধরে। মুনতাহা অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? পরী বলে, আমার নাম মায়া, আমি তোমার মায়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। মুনতাহা মায়াপরীকে বলে, তাহলে আপনি নিশ্চয়ই আমার মায়ের সম্পর্কে সব জানেন, তাই না? ঠিক তখনই রানী পরী রেগে গিয়ে বলে, তুমি এখানে কি করছো মায়া? আরাঞ্জা, সেনাপতি পরীরা ওকে ধরে নিয়ে যাও। মুনতাহা কিছু বলার আগেই কিছু পরী এসে মায়াকে ধরে নিয়ে যায়। মুনতাহা চিৎকার করে জিজ্ঞাসা করে, ওকে কোথায় নিয়ে যাওয়া হলো? রানী পরী শান্ত স্বরে বলে, মায়া এই পরিস্থানের শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছিল,
তাই ওকে বন্দি করে রাখা হয়েছে। মুনতাহা রানীপুরীকে বলে, কিন্তু আমি ওর সঙ্গে কথা বলতে চাই। রানীপুরী কড়া গলায় বলে, ও তোমার ক্ষতি করতে পারে, কারণ ও শত্রুদের সঙ্গে যোগসাজ করেছে। মুনতাহা চুপ হয়ে যায় এবং আর কিচ্ছু বলে না। জোবানের মাথায় সবকিছু ঘুরপাক খেতে থাকে। যখন রানীপুরী এবং অন্যান্য পরীরা মুনতাহা ও জোবানকে বিশ্রাম করতে বলে চলে যায়, তখন জোবান মুনতাহাকে জিজ্ঞাসা করে, এসব কি হচ্ছে, আমাকে বলবে তো? মুনতাহা একটা জায়গায় বসে জোবানকে পুরো ঘটনা খুলে বলে। মুনতাহা চোখের জল ফেলে জোবানকে বলে, আমিও এসব এখন জানতে পারলাম। ভাবু, আমি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি? যাদের আমি আমার মা বাবা ভেবেছিলাম, তারা তো আমার আসল মা বাবা নন। আমার অস্তিত্বটাই যেন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমাকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতেই হবে। জোবান মুনতাহার হাতে হাত রেখে বলে, আমি তোমার অবস্থা বুঝতে পারছি, কিন্তু এখন তুমি একা নও, আমি তোমার সাহায্য করব। মুনতাহা কান্না চোখে জোবানের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ। মুনতাহাকে কাঁদতে দেখে জোবানের ভালো লাগে না। জোবান মনে মনে ভাবে, কেন যেন আমার মন চায় ওর সব কষ্ট আমি দূর করে দেই। জোবান মুনতাহাকে শান্ত করার চেষ্টা করে। জোবান হেসে মুনতাহাকে বলে, ভাবতেও পারিনি যে আমি এক পরীর সঙ্গে ঝামেলা বাঁধিয়েছি। তুমি তো আমায় একেবারে শেষ করে দিতে পারতে। মুনতাহা হেসে বলে, হ্যাঁ, আমি জাদু দিয়ে তোমার উপর জল ঢেলে তোমাকে বিরক্ত করেছিলাম। মানে, আমি ঠিকই ভেবেছিলাম, কিন্তু তুমি অফিসের ঘরে আটকা পড়লে কিভাবে? সেটা তো আমিও জানি না, তবে আমার মনে হয় কেউ ইচ্ছে করেই আমাকে সেই ঘরে আটকে রেখেছিল। তখন তো তুমি কোনো জাদু ব্যবহার করনি কেন? কারণ সেখানে আমার কোনো জাদু কাজ করছিল না। জোবান এবং মুনতাহা সন্দেহ করতে শুরু করে যে কেউ আছে যে জানে মুনতাহা একজন পরী। আমাদের ফিরে গিয়ে সেই ডায়েরি পরীটার পড়া উচিত, তাহলে আমরা সবকিছু জানতে পারবো। কিন্তু আমরা এখান থেকে বেরোবো কিভাবে? যে দরজা দিয়ে এসেছিলাম সেই দরজা দিয়েই। আমি সেই মায়াপুরীর সঙ্গে দেখা করতে চাই, যাকে রানীপুরী বন্দি করেছে। কিন্তু আমাদের আগে এখান থেকে বেরোনো উচিত। আমাদের ডায়েরি পরীটা পড়তেই হবে। ঠিক আছে, চলো। মুনতাহা বই খুলে এবং বইয়ের উপর জোবান ওর নিজের হাত রাখে। তখন তারা আবার মুনতাহার ঘরে ফিরে আসে। তাড়াতাড়ি আমার বাড়ি চলো, গাড়িতে উঠে বসো। গাড়ির দরকার কি? আমি তো একজন পরী বলে জাদু করে ফেলে আর দুজন রাস্তার মাঝখানে গিয়ে উপস্থিত হয়। জোবান রাগে বলে, এটা কোথায়? বাড়ি যাওয়ার কথা বলেছিলাম। সরি, মাঝে মাঝে জাদু ভুল হয়ে যায়, এই জন্যই বলেছিলাম গাড়িতে চলো, নাহলে তোমার জাদু আমাদের হয়তো বিশ্ব ভ্রমণ করাবে। তখন মুনতাহা আবার জাদু করে তাদের জোবানের বাড়ির বাথরুমে নিয়ে যায়। সেখানে শাওয়ার হঠাৎ চালু হয়ে যায় এবং তারা দুজনেই ভিজে যায়। মুনতাহা একটু এগোতেই পা পিছলে যায় এবং সে জোবানের কোলে পড়ে যায়। জোবান শক্ত করে তাকে ধরে ফেলে। তারা শাওয়ারের নিচে ভিজতে ভিজতে একে অপরের দিকে তাকিয়ে থাকে। দুজনই যেন মুহূর্তের জন্য হারিয়ে যায়। ঠিক তখনই এক কর্মচারী বাথরুম পরিষ্কার করতে ঢোকে। তারা দুজনেই হুঁশ ফিরে পায় এবং দ্রুত বাথরুম থেকে বেরিয়ে আসে। যেইমাত্র তারা বাথরুম থেকে বেরোয় তখন দেখে বাইরে জোবানের মা, মানে সৎমা দাঁড়িয়ে আছে। তাকে দেখে দুজনেই বিভ্রান্ত হয়ে যায়। আপনি এখানে? হ্যাঁ, আমি দেখতে এসেছিলাম এখন কি রং ঢং চলছে। ও, দেখে নিয়েছেন নাকি? এখনো কিছু দেখার বাকি আছে। এটা কিরকম আচরণ জোবান? যেমন প্রশ্ন তেমন উত্তর। এখন দয়া করে চলে যান, আর আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবেন না। এরপর সৎমা তার রেগে সেখান থেকে চলে যান। এটা কি? তুমি ওনাকে এভাবে কেন এত কিছু বলে দিলে? তার কথা বাদ দাও, তুমি বরং তোমার মা মিমির ডায়েরিটা নিয়ে এসো। আমাদের ডায়েরির পরের অংশ পড়তে হবে, বাকি সব পরে দেখা যাবে। তারপর মুনতাহা নিজের ঘরে যায় ডায়েরি খুঁজতে, তবে অনেক খুঁজেও ডায়েরি পায় না। তাই হতাশ হয়ে ফিরে আসে। ডায়েরিটা নেই ওখানে। কি বলছো? তুমি ভালো করে দেখেছো তো? হ্যাঁ, সত্যি বলছি, কোথাও নেই। তাহলে সেটা গেল কোথায়? তুমি তো একজন পরী, তোমার জাদু দিয়ে কিছু করো, ডায়েরিটা খুঁজে বের করো। আমি পরী ঠিকই, কিন্তু আমি কোনো জাদু জানি না। তুমি আসলে চেষ্টা করো, সব রকম জাদু একবার ট্রাই করো। ঠিক আছে, চেষ্টা করছি। মুনতাহা জাদু করে আর হঠাৎই চারপাশে ফুলের বৃষ্টি শুরু হয়ে যায়। এটা দেখে জোবান হাসতে হাসতে বলে, ও, তাহলে তুমি আমাকে প্রপোজ করতে যাও, তাই তো? শাট আপ, এটা ভুল হয়ে গেছে। জোবান মজা করে বলে, তোমার মনের কথা বলে ফেলো। এরপর মুনতাহা আবার জাদু করে। এবার ফুলের বদলে পাথর পড়তে শুরু করে। মুনতাহার সঙ্গে সঙ্গে সেটাও থামিয়ে দেয়। কখনো ফুল কখনো পাথর, তুমি কি আমাকে মারার প্ল্যান করছো? এটা আমার পক্ষে সম্ভব নয়। তুমি তো পড়ি, তোমার জাদুতে আর একটু কফি প্রশিক্ষণ নেওয়া উচিত ছিল, তাই না? আমি মজা করার মুডে নেই, আমি জানি, কিন্তু কান্নাকাটি করে লাভ নেই। আমরা অন্য কোনো উপায় বের করব। আর কোনো উপায় নেই। এখন কি করব কিছু বুঝতে পারছি না। মনোবল হারিও না, কোনো না কোনো পথ ঠিক বের হবে। মুনতাহা একটু থেমে বলে,
আমাদের কাছে একটা উপায় আছে। কি? আমাদের পরিস্থানে ফিরে যেতে হবে। কেন? আমার মায়ের সেই বন্ধু মার সঙ্গে দেখা করতে হবে, যিনি আমার মা সম্পর্কে সব জানেন। রানীপুরী তাকে বন্দি করে রেখেছেন। ঠিক আছে, তাহলে চলো ফিরে যাই। মুনতাহা তার হাত বাড়িয়ে দেয় আর সেই জাদুর দরজা তাদের সামনে এসে পড়ে। এরপর সে জোবানের হাত ধরে দরজার ভেতর দিয়ে পরিস্থানে ঢুকে যায়। দুজনই পরিস্থানে পৌঁছায়। সেখানে তারা লুকিয়ে থাকে যাতে রানীপুরী কিছু জানতে না পারে। মুনতাহা একটি জাদু করে নিজেদের আড়াল করে ফেলে। এরপর তারা সামনে এগোয় আর একটি প্রজাপতি তাদের পথ দেখিয়ে নিয়ে যায় মায়াপুরীর কাছে। মায়াপুরী মুনতাহাকে দেখে বলে, তুমি এসেছো? আমি জানতাম তুমি সত্য জানতে এখানে আসবেই। হ্যাঁ, প্লিজ আমাকে সবকিছু জানাও। আমার মা কে ছিলেন? আমার বাবা কে ছিলেন? মায়াপুরী একটা গম্ভীর নিঃশ্বাস নিয়ে বলে, তোমার মায়ের নাম ছিল মহিমা। এই ঘটনা তখন শুরু হয় যখন আমি আর তোমার মা পরিস্থান থেকে লুকিয়ে মানুষের পৃথিবীতে দেখতে গিয়েছিলাম। পরিদের আর মানুষদের দুনিয়া সম্পূর্ণ আলাদা। আমরা মানুষের পৃথিবীর অনেক গল্প শুনেছি। সেখানে গিয়ে ভিড় আর মানুষের জীবনযাত্রা দেখে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। আমরা তাদের পোশাক পরেছিলাম, তাদের মতো চলাফেরা করেছিলাম। তোমার মা ছিলেন অত্যন্ত সুন্দরী এবং পরিদের রাজকন্যা। তিনি যা চাইতেন তাই করতে পারতেন। মায়াপুরী মুনতাহাকে আর বলে, তোমার মা মহিমা মানুষের জগতে এসে খুব খুশি হয়েছিল। তারপর আমরা লুকিয়ে লুকিয়ে সেখানে যাওয়া আসা করতাম এবং জাদু দিয়ে নানা রকম মজা করতাম। একদিন আমরা দুজন একসঙ্গে সেই মার্কেটে ঘুরছিলাম। সেখানে মহিমা আমার থেকে আলাদা হয়ে যায়। ভিড়ের মধ্যে তোমার মা তোমার বাবা মামুনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। দুজনের চোখে চোখ পড়তেই প্রেমে হয়ে যায়। তাদের মধ্যে দেখা সাক্ষাৎ চলতে থাকে, কিন্তু তোমার বাবা মামুন জানতেন না যে তোমার মা একজন পরী। তোমার বাবার একজন নিজের বোন ছিল, মানে তোমার ফুপু। তোমার বাবা তার সব কথা শুনত। তোমার বাবা তোমার মাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু এরপর তোমার বাবা জানতে পারে যে তোমার মা একজন পরী। তিনি নিজে থেকে তার সঙ্গে দেখা করা বন্ধ করে দেন। কিন্তু তোমার মা তার প্রেমে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে তিনি সব ভুলে গিয়েছিলেন। এদিকে পরিস্থানে তোমার মাকে রানী ঘোষণা করা হয় এবং তার জন্য জিন এবং পরিস্থানের রাজপুত্রদের ডাকা হয়। কিন্তু তোমার মা তো তোমার বাবা কি ভালোবাসতেন। তখন তোমার মা রানী হয়ে গিয়েছিল, তার কাছে অসীম শক্তি ছিল। কিন্তু তার সৎবোন মানে তোমার খালা তোমার মায়ের প্রতি খুব ঈর্ষান্বিত ছিল, কারণ রুশাইদা রানী হতে চেয়েছিল। মুনতাহা মায়াপুরীর কাছে জানতে চায়, আমার খালাকে, তিনি এখন কোথায়? মায়াপুরী মুনতাহাকে তখন বলে, যিনি এখন এই পরিস্থানের রানী তিনি তোমার মায়ের বোন, মানে তোমার খালা রুশাইদা। কিন্তু তিনি তোমার থেকে এই বিষয়টা লুকিয়ে রেখেছেন। মুনতাহা মায়াপুরীকে বলে, কিন্তু কেন? এটা তুমি সামনে জানতে পারবে। তোমার মা তার বোন রুশাইদাকে খুব ভালোবাসতেন আর তার কাছে সব কথা বলতেন। তোমার মা তাকে সেই ঘটনাও বলেছিলেন যা মানুষের দুনিয়ায় ঘটেছিল। কিন্তু তোমার খালা চেয়েছিল তোমার মা এমন কোনো ভুল করুক যাতে তাকে পরিস্থান থেকে বহিষ্কার করা হয় আর সে রানী হতে পারে। মুনতাহার পর জানতে চায় তারপর কি হলো। মায়াপুরী মুনতাহাকে বলে, তারপর যা হওয়ার ছিল তাই হলো। তোমার বাবা তার বোন মানে তোমার ফুপুকে সব জানিয়ে দেয়। তোমার ফুপু তখন তাকে বলে, যদি তুমি পরীকে বিয়ে করো তবে তুমি পৃথিবীর সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান ব্যক্তি হতে পারবে। তোমার সেই পরীকেই বিয়ে করা উচিত। আমাদের পরিস্থান শাসন করার সুযোগ মিলবে। তোমার ফুপুর কথা শুনে তোমার বাবা লোভে পড়ে যান আর তোমার মাও তার প্রেমে পাগল হয়ে যায়। এরপর তারা বিয়ে করে ফেলে। এদিকে পরিস্থানে এই খবর পৌঁছে যায় যে রানী একজন সাধারণ মানুষকে বিয়ে করেছে। এটা শুনে সবাই ক্ষুব্ধ হয়, কারণ পরী আর মানুষের মিলন এখানে নিষিদ্ধ। কিন্তু তোমার মা রানী হওয়ায় কেউ তার বিরুদ্ধে যেতে পারেনি, শুধুমাত্র তোমার নানা নানি বাদে। তোমার নানা নানি তোমার মায়ের উপর প্রচণ্ড রেগে যায়, কিন্তু তোমার বাবা এমনভাবে তাদের সাথে কথার জাল ফেলে যে তারা তার ফাঁদে পড়ে যান। এরপর তোমার বাবা আর তোমার ফুপু পরিস্থানে প্রবেশের অনুমতি পেয়ে যায়। সেখান থেকে শুরু হয় তোমার মায়ের জীবনের সবচেয়ে খারাপ সময়, যা তিনি কল্পনাও করতে পারেননি। তোমার বাবা আর তোমার ফুপু পরিস্থানে প্রবেশের অনুমতি পেয়ে যান। সেখান থেকে শুরু হয় তোমার মায়ের জীবনের সবচেয়ে খারাপ সময়, যা তিনি কল্পনাও করতে পারেননি। তোমার বাবা আর তোমার মা পরিস্থানে বিয়ে করে পরিস্থানের রাজা রানী হয়ে উঠেছিলেন, কিন্তু এই বিষয়টি জিনজাত এবং পরিস্থানের অর্ধেক লোক মেনে নিতে পারেনি। তার কিছু করারও সাহস পায়নি।
তোমার ফুপি আর তোমার খালা একসাথে হাত মেলালো, কারণ তোমার খালা রুশাইদা পুরিস্তানের রানী হতে চেয়েছিল আর তোমার ফুপি চাইছিল দুনিয়ার ক্ষমতা এবং পুরিস্তানের সহযোগিতা। তারা নিজেদের পরিকল্পনা করতে শুরু করলো। তোমার খালা রুশাইদা তোমার বাবা মামুনের কাছাকাছি আসার পরিকল্পনা করল, কারণ তাকে তোমার মা আর তোমার বাবার মধ্যে দূরত্ব সৃষ্টি করতে হতো। তুমি তখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার জন্মের আর কিছুদিন বাকি ছিল। যদি তোমার মা এর গর্ভে কোনো মেয়ে জন্ম নেয়, তার পরবর্তী প্রজন্মেই রানী হবে, কারণ পুরিস্তানের নিয়ম ছিল রানীর প্রথম সন্তানই রানী হতে পারবে। এদিকে তোমার খালা তোমার বাবার খুব কাছাকাছি চলে আসে। তোমার বাবা তোমার মায়ের প্রতি ভালোবাসা ভুলে তোমার খালা রুশাইদার প্রেমে পাগল হয়ে যায়, অথচ তোমার মা তার বোনের প্রতি অগাধ বিশ্বাস ছিল। তোমার বাবা তোমার খালাকে পেতে মরিয়া হয়ে ওঠে। তারপর তোমার ফুপি, তোমার বাবা এবং তোমার খালা এই তিনজন মিলে তোমার মাকে পৃথিবীতে নিয়ে গিয়ে হত্যা করার পরিকল্পনা করে, কারণ সেখানে পুরিস্তানের কেউ জানতে পারবে না। এরপর তারা পরিকল্পনা মতো তোমার মাকে পৃথিবীতে নিয়ে গেল। তোমার বাবা বলেছিল, আমি কিছুদিন পৃথিবীতে থাকতে চাই। তোমার মা তার স্বামীর পাশে থাকতে রাজি হয়ে পৃথিবীতে এলো, কিন্তু সেই সময়ে তোমার জন্ম হয়ে যায়, ফলে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। এরপর তোমার মা তোমাকে নিয়ে আবার পুরিস্তানে ফিরে আসে। তখন তোমার খালা তোমার বাবার কাছে চলে যায়, কারণ সেও তোমার বাবাকে ভালোবাসতে শুরু করেছিল। একদিন তোমার মা হঠাৎ তোমার বাবার কাছে গিয়ে দেখে তোমার বাবা আর তোমার খালা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই দৃশ্য দেখে তোমার মা ভেঙে পড়ে। সে তখনই সিদ্ধান্ত নেয় যে তাদের শাস্তি দিতে পুরিস্তানে ফিরে যাবে, কিন্তু তোমার বাবা এই কথা জানতে পেরে তোমার মাকে বন্দি করে ফেলে। পরে তোমার খালা রুশাইদা তোমার মাকে হত্যা করে। এই ঘটনা তোমার নানা নানি ছাড়া কেউ জানতে পারেনি। এরপর তোমার নানা নানি তোমাকে নিয়ে পুরিস্তান ছেড়ে চলে যায়, কারণ তারা জানতো তোমাকেও মেরে ফেলা হবে। কিন্তু পথে একজন জিন তোমার নানার উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। তোমার নানি তোমাকে নিয়ে পালিয়ে যায় আর সবার থেকে তোমাকে লুকিয়ে রাখে। এদিকে তোমার খালা তোমার বাবাকে বিয়ে করে আর পুরিস্তানের রানী হয়ে যায়, কিন্তু তোমার মায়ের প্রাসাদে থাকতে পারেনি, কারণ সেখানে তোমার নানির জাদু ছিল, যা তাকে প্রাসাদ থেকে দূরে সরিয়ে রাখে এবং প্রাসাদকে সুরক্ষিত রাখে। তারপর থেকে পুরিস্তানের সব নিয়ম বদলে যায়। তোমার খালা আর তোমার ফুপি খুব ভালো বন্ধু হয়ে যায়। তোমার খালা তোমার ফুপির সব কথা মেনে চলতে শুরু করে। একদিন তোমার ফুপি পৃথিবীতে এক মানুষের সঙ্গে বিয়ে করে। বিয়ের পর সে পৃথিবীতেই থেকে যায় আর কখনো পুরিস্তানে ফিরে আসেনি। কিন্তু তোমার ফুপি আর তোমার খালার সম্পর্ক আজও ভালোই রয়েছে। মুনতা এই কথা শুনে মায়াপুরীকে জিজ্ঞাসা করে, আর আমার বাবা? মায়াপুরী তখন বলে, তোমার বাবা তোমাকে খুঁজতে খুঁজতে কোথাও হারিয়ে গেছেন, কারণ পরে উনি বুঝেছিলেন যে তোমার মা আর তোমার সঙ্গে উনি যা করেছেন একদমই ভুল। উনি সেই ভুল শুধরে নিতে চেয়েছিলেন, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাননি আর খুঁজতে খুঁজতে তিনি কোথাও যেন হারিয়ে গেলেন। এরপর তিনি আর কখনো পুরিস্তানে ফিরেননি, এমনকি কেউ তাকে খোঁজার চেষ্টাও করেনি। তোমার খালা তোমার বাবার কাছ থেকে একজন উত্তরাধিকারী পেয়েছিলেন, যেটা তিনি পেয়ে গিয়েছিলেন, অর্থাৎ একজন রাজকুমারী। এরপর তিনি তোমার বাবাকে খোঁজার চেষ্টাও করেননি। এর সাথে সাথে পুরিস্তানের মানুষের আসা যাওয়া আবারও বন্ধ হয়ে যায়। এখন শুধুমাত্র একটি দরজা দিয়ে কেউ আসতে বা যেতে পারে, আর সেটা করতেও কোনো পুরীর সাহায্যের প্রয়োজন। মুনতাহা তখন মায়াপুরীকে বলে, তার মানে আমার সৎ বোনও আছে, তাহলে সে কোথায়? মায়াপুরী বলে, হ্যাঁ, সেও এখন অনেক বড় হয়ে গেছে। জোবান মুনতাহাকে বলে, এখন এটাও জিজ্ঞেস করো যে সে দেখতে কেমন? মুনতাহা জোবানকে বলে, চুপ করো। জোবান বলে, তোমার ফুপিকে বলো তো। মুনতাহা বলে, আমি কি কখনো তাকে দেখেছি যে আমি জানবো? তাহলে তার খোঁজ নাও, নিশ্চয়ই কোনো না কোনো সুখসূত্র থাকবে। হ্যাঁ, হতে পারে, তবে এখনো কোথায় আছে সেটা আমি জানি না। কিন্তু তোমার এখান থেকে এখনই চলে যাও। যদি রানীপুরী মানে রুশাইদা জানতে পারে, তাহলে মুনতাহার বড় বিপদ পড়বে। এরপর মায়াপুরীর কথায় জোবান আর মুনতাহা সেখান থেকে চলে যায়, আর মুনতাহার বাবা মা মিমা সাগর এর বাড়িতে ফিরে আসে। জোবান মুনতাহাকে বলে, তোমার কি মনে হয় তোমার ফুপির কোনো খোঁজ বের হবে? তোমার কি আমার ফুপিকে ভালো লেগে গেছে? না, আমার ভালো লেগেছে তোমাকে। জোবানের মুখ ফসকে কথাটা বেরিয়ে যায়, কি? না মানে কিছু না, চলো এবার আমার বাড়ি যাই। না, আমি এখানে থাকবো। আবার পাগলামি শুরু করলে? তোমার শত্রু তোমার সে ফুপি আর সেই রানীপুরী এখানে চলে এলে? আমি তো পুরী, তাই না? হ্যাঁ, সেটা তো জানি। সবকিছু উল্টোপাল্টা করে দাও। তোমার তাতে কি? হ্যাঁ, এখন তো আমার তাতে কি, এটাই বলবে। 1 মাস শেষ হতে এখনো 8 দিন বাকি।
এই 1 মাস কত কিছু বদলে গেছে, তাই না? আমার পৃথিবীও বদলে গেছে। মানে? জোবান মুনতাহার কাছে এগিয়ে যায় আর ভাবে আজ মুনতাহাকে আমার মনের কথা বলেই দেব। জোবান মুনতাহাকে বলে, মুনতাহা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। জোবানের কাছে আসা দেখে মুনতাহা লজ্জায় চুপ করে যায়। তুমি একটু সরে দাঁড়াও না, আগে আমার উত্তর দাও। মুনতাহা চুপ থাকে। তখন জোবান বলে, তুমি কি আমার জন্য কিছু অনুভব করো না? মুনতাহা চুপ থাকলেও মনে মনে সেও জোবানকে পছন্দ করতে শুরু করেছে। বলো মুনতাহা, আমাকে উত্তর দাও। আমি জানি তুমি এখন কঠিন অবস্থার মধ্যে আছো, কিন্তু আমি তোমার সব সময় সঙ্গী হতে চাই, তোমার পাশে থাকতে চাই। আমার বাবা আমার মাকে ভালোবাসতেন, তুমি তো দেখেছো কি হয়েছে। যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে আমি তোমাকে একা ছেড়ে যাব না। তুমি পুরি বলে তোমাকে ভালোবাসি না, বরং আমি সাধারণ তুমিকে ভালোবাসি। আর আমি তোমার বাবার বেকারি কত আগেই নিতে পারতাম, কিন্তু আমি তো তোমার প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি তোমাকে। মুনতাহা জোবানের দিকে তাকিয়ে বলে, তাহলে সেসব রাগ ঝগড়া? তোমার সাথে ঝগড়া করতে ভালো লাগতো, তোমাকে নিজের কাছে রাখতে চাইতাম। আমি আমার মনের কথা বলে ফেলেছি। তুমি যদি আমার উপর ভরসা করো, আমাকে গ্রহণ করতে পারো, আর না চাইলেই বলো, আমি তখনও বন্ধু হয়ে তোমার পাশে থাকবো। এই বলে জোবান মুনতাহার থেকে দূরে চলে যেতে থাকে। তখন পেছন থেকে কিছু একটা এসে জোবানের পিঠে আঘাত করে। তারপর মুনতাহা চমকে উঠে জোরে চিৎকার করে। জোবান অবাক হয়ে পেছনে ফিরে দেখে পিঠে কি লেগেছে। সে লক্ষ্য করে তা একটা তীর। মুনতাহা দ্রুত জোবানের কাছে যায় আর তীরটি টেনে বের করে। তীরে একটি কাগজ বাঁধা ছিল। মুনতাহা কাগজটি খুলে দেখে তাতে একটি রহস্যময় চিহ্ন আঁকা। তারপর জানালার দিকে তাকায় এবং দেখে বাইরে একজন মুখোশধারী দাঁড়িয়ে আছে। মুখোশধারী তাদের দিকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে। তখন জোবানকে বাঁচানোর জন্য মুনতাহা তখন নিজের জাদু ব্যবহার করে। তার জাদুর আঘাতে মুখোশধারী কিছুক্ষণ এর মধ্যেই ধোঁয়ায় অদৃশ্য হয়ে যায়। তারপর মুনতাহা সে জোবানের কাছে বসে। সে জোবানের ক্ষত সারিয়ে তোলে, কিন্তু জোবান এতক্ষণে অজ্ঞান হয়ে পড়ে। মুনতাহা মনে মনে ভাবে, এতটাও খারাপ নই এই জেদি ছেলেটা। মুনতাহা জোবানের মুখে হালকা পানি ছিটিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যে জোবান জ্ঞান ফিরে পায়। নিজেকে মুনতাহার কোলে শুয়ে থাকতে দেখে সে হাসতে থাকে আর বলে, কি ভাগ্য আমার, নিজের প্রিয়সীর কোলে মাথা রেখে শুয়ে আছি। এখন মৃত্যু এলেও কোনো আক্ষেপ নেই। জোবানের কথা শুনে মুনতাহা জোরে জোরে বলে ওঠে, তোমার কি অযথা কথা বলতেই হয়? কেন, তুমি ভয় পেয়ে গেলে? আমাকে হারানোর ভয়? না, ভয় পেলে কি আর বলি, আসলে তোমার খুনের দায় যদি আমার উপর এসে পড়ে তাই ভাবছিলাম। কি অদ্ভুত মেয়ে তুমি, এমন একজন হ্যান্ডসাম ছেলে যাকে স্বর্গের পরীরাও ভালোবাসে, আর সে কিনা তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর তুমি? ও তাই নাকি? স্বর্গের পরী বলতে কাকে বোঝাচ্ছ? তোমাকে। তোমার সঙ্গে কে পারবে বলো না? আমি তোমাকে ভালোবাসি। ওঠো এখন, চলো। যতক্ষণ তুমি আমার ভালোবাসা কবুল করবে আমি কিছু খাবো না। এ কেমন যে তোমার? তুমি কি একটু চিন্তা করবে না যদি আমি না খাই? এরপর জোবান উঠে দাঁড়ানোর চেষ্টা করে আর মুনতাহাও তাকে তুলতে চায়, কিন্তু এভাবে চেষ্টা করার সময় দুজনেই হোঁচট খেয়ে পড়ে যায়। জোবান পড়ে যায় মুনতাহার উপর। দুজনেই একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যায়। কয়েক মুহূর্ত পর তাদের হুঁশ ফিরে আসে। এবার উঠবে? জোবান উঠে দাঁড়ায়। তারপর মুনতাহাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার বাড়ি যাবে নাকি এখানেই থাকবে? আমি এখানে থাকবো। তাহলে আমিও এখানেই থাকবো। তুমি এখানে কিভাবে থাকবে? যেভাবে তুমি থাকো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মানবে না। ঠিক আছে, চলো তোমার বাড়ি। জোবানের মুনতাহা একসঙ্গে জোবানের বাড়ি চলে আসে। মুনতাহা চিন্তায় পড়ে যায় যে জোবান যদি সত্যি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তবে তাকে কিভাবে সামলাবে। এদিকে জোবান কাজের জন্য বাইরে যায়। রাস্তায় একটি মেয়ে তার সঙ্গে ধাক্কা খায়। মেয়েটি খুব সুন্দর, সে মিষ্টি করে হাসে। তার হাসি দেখে জোবানের একটু অস্বস্তি হয়, তাই সে দ্রুত সেখান থেকে চলে যায়। কাজ শেষে জোবান বাড়ি ফিরে দেখে মুনতাহা সোফায় বসে ঘুমিয়ে পড়েছে। সে ধীরে ধীরে মুনতাহার কাছে যায় এবং অপলক দৃষ্টিতে তাকে দেখতে থাকে আর মনে মনে ভাবে, এত অল্প বয়সী মেয়েটা কত কষ্ট সয়েছে। ওর জীবনের এত বড় সত্যিটা হঠাৎ সামনে এসে যাওয়ার পরেও ও স্বাভাবিক থাকার চেষ্টা করছে। সত্যি বলতেও খুব সাহসী। যাই হোক না কেন, আমি কখনোই ওকে আমার থেকে দূরে যেতে দেব না। এদিকে মুনতাহার ঘুম ভেঙে যায়। চোখ খুলে সামনে জোবানকে দেখে ভয় চমকে ওঠে। ও, পরীদের রাজকন্যা ভয় পায় কেন? তাদের কোনো অনুভূতি নেই নাকি? আমার তা তো মনে হয় না। তোমাকে দেখেই তো বুঝেছি। এবার কিছু খেয়ে নাও। তুমি জেদি হলে আমিও কম নই। তুমি বুঝতে চাও না কেন? আমার জীবনে অনেক ঝামেলা আছে, কখন কি হয়ে যায় আমি নিজেও জানি না। আমি সেই যাত্রার সঙ্গী হতে চাই। তুমি আমার জন্য সব থেকে স্পেশাল। আমার জীবনে একমাত্র সুখ তুমি, আর আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। ঠিক আছে, তাহলে আমিও আমার ইচ্ছার মালিক, আমি খাবো না। এবারে জোবান চলে যায়। মুনতাহা তার পেছন পেছন যেতে চায়, কিন্তু একা তার ঘরে যাওয়ার সাহস হয় না।
তারপরও সাহস করে জুবানের ঘরে ঢুকে পড়ে। জুবান বিছানায় উপর হয়ে শুয়ে থাকে। ওর এই অবস্থা দেখে মুনতাহার খুব খারাপ লাগে। দেখো, যদি তুমি না মানো তাহলে আমি জাদু করে তোমাকে খাওয়াতে বাধ্য করব। জুবান কোনো উত্তর দেয় না। শোনো, উঠে বসো, জেদ ছাড়ো। বলেছি তো, আমাকে কিছু শোনাতে হবে না। মুনতাহা রাগ করে জুবানকে টেনে তুলতে চায়, কিন্তু এই টানাটানির মাঝে জুবান হঠাৎ মুনতাহাকে নিজের দিকে টেনে নেয়। মুনতাহা জুবানের উপর পড়ে যায়। ওর এত কাছাকাছি এসে অদ্ভুত একটা অনুভূতি হয়। ছেড়ে দাও আমাকে। না, আগে বলো তুমি আমাকে ভালোবাসো। এটা কি পাগলামি? বলো, না হলে আমি উঠবো না, খিদে মরে গেলেও। মুনতাহা রেগে যায় এবং চিৎকার করে বলে, ছেড়ে দাও আমাকে। তখনই জুবান মুনতাহাকে ছেড়ে দেয়। মুনতাহা দূরের সরে দাঁড়ায় আর জুবান চোখ বন্ধ করে শুয়ে পড়ে। মুনতাহা এখন অসহায় বোধ করে আর শেষমেশ হাল ছেড়ে দিয়ে কান্না শুরু করে। মুনতাহা কাঁদতে দেখে জুবান উঠে এসে তার পাশে বসে। সরি, প্লিজ কেঁদো না, আমি তোমার কান্না সহ্য করতে পারি না। ঠিক আছে, আমি খাবো। তুমি আমাকে ভালোবাসো না? কোনো সমস্যা নেই, আমি জোর করব না, কিন্তু প্লিজ কেঁদো না। চলো চলো এবার। জুবান মুনতাহার হাত ধরে তাকে তুলতে চায়। মুনতাহা উঠে এসে হঠাৎ জুবানের গলা জড়িয়ে ধরে। আমি হার মানছি, আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমাকে কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। মুনতাহার মুখে ভালোবাসার কথা শুনে জুবান মুচকি হেসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। জুবান বলে, আমার কিচ্ছু হবে না, আর আমি তোমাকেও কিছু হতে দেব না। আমাদের সারা জীবন একসঙ্গে থাকতে হবে। মুনতাহা মাথা নেড়ে সম্মতি জানায় এবং জুবানকে জড়িয়ে ধরে। এদিকে জানালার বাইরে থেকে কেউ তাদের দেখছিল। তাদের এই কাছাকাছি আসা মেনে নেওয়ার মতো ছিল না। সে অজানা চেহারার জন্য ঠিক সেই মুহূর্তে ঘরের জানালার কাছ জোরে ভেঙে যায়। মুনতাহার জুবানের চমকে ওঠে। তারপর ভাঙা জানলার কাছে গিয়ে এদিক ওদিক তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তবে মুনতাহার চোখ সেখানে পড়ে থাকা রক্তের উপর পড়ে। মুনতাহা তখন জুবানকে বলে, এখানে কেউ ছিল। জুবান বলে, তুমি এটা কিভাবে জানলে? মুনতাহা তখন বলে, দেখো, ওখানে রক্ত পড়ে আছে। হ্যাঁ, কিন্তু এখানে তো কেউ নেই, এটা কোনো পরীর রক্ত বলে মনে হচ্ছে। জুবান মুনতাহার কথা শুনে হেসে বলে, এখন পরী আর মানুষের রক্তের মধ্যে কি পার্থক্য আছে নাকি? আমি নিজে পড়ি, তাই আমি জানি। তা সব বাদ দাও, তোমাকে জড়িয়ে ধরে থাকা কতটা ভালো লাগছিল, কিন্তু জানালার কারণে পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। এসো, আমাকে হাক করো। তুমি কখনো সিরিয়াস হতে পারবে না। চলো এখন দাদির কাছে যাই, উনি তোমাকে দেখে খুব খুশি হবেন। জুবান মুনতাহার হাত ধরে দাদির কাছে নিয়ে যায়। দাদির কাছে গিয়ে পুরো ব্যাপারটা খুলে বলে। মুনতাহা লজ্জায় একটা কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকে। দাদি মুনতাহাকে কাছে ডাকেন আর দুজনেই জড়িয়ে ধরেন। 15 দিনের মধ্যে আমি তোমাদের বিয়ে দিয়ে দেব। দাদি, 15 দিন কেন? কাল পরশুর মধ্যে প্ল্যান করুন না। আমার একমাত্র নাতির বিয়ে ধুমধাম করে আয়োজন করব না? সেটা আপনি আমার ছেলে মেয়েদের বিয়েতে করলেই হবে, এখন তো আমার বিয়েটা দিন। দাদি জুবানের কথা শুনে কিছুটা হাসে, তারপর বলে, ধৈর্য ধরো, ও কি উড়ে যাবে নাকি? এর কোনো বিশ্বাস নেই, যদি এটা উড়ে গিয়ে আবার পরী হয়ে যায় তখন কি করব? এই কথা শুনে মুনতাহা রেগে গিয়ে জুবানের দিকে তাকায়। জুবান চোখ মারলে মুনতাহা লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। দাদি 8 দিনের মধ্যে বিয়ের জন্য রাজি হয়ে যান, কিন্তু এই সমস্ত কথা জুবানের সৎমা শুনে ফেলেন। সৎমা রেগে ঘরে ঢুকে পড়েন। শেষে তুমি ওর মতো মধ্যবিত্ত ঘরের মেয়েকে বিয়ে করতে চলেছ? মুনতাহা মধ্যবিত্ত নয়, সে কোটি টাকার সম্পত্তির মালিক, আরও কখনো কোনো নীচ কাজ করেনি যেমনটা আপনি করেছিলেন। মুনতাহা অনেক আগেই আমার মনের মধ্যে ছিল। ও, কি সম্পত্তি আছে ওর? 1 কোটি টাকার বেকারি, 50 লাখের বাড়ি আর 50 লাখের জমি। এই তো আপনার স্ট্যান্ডার্ডের চেয়েও বেশি, আর আপনার মতো ষড়যন্ত্র করে কাউকে পেতে চায়নি। এই কথায় তার সৎমা হতভম্ব হয়ে যান, আর জুবান মুনতাহার দিকে তাকিয়ে মুচকি এসে তার হাত ধরে। সৎমা জুবানকে বলে, চুপ করো জুবান। জুবানের সৎমা রাগে ফুঁসতে ফুঁসতে চলে যান। জুবানের মুনতাহাও তখন রুম থেকে বেরিয়ে আসে। মুনতাহা একা বসেছিল, সেটা দেখে জুবান মুনতাহাকে বলে, কি হলো, কি ভাবছো তুমি? এটাই ভাবছি যে আমার ফুপি আর আমার বাবা কে হতে পারেন। কেন, তাদের সঙ্গে দেখা করে জড়িয়ে ধরতে মন চাইছে নাকি? না, এটা সব একটা ষড়যন্ত্র, আর এই রহস্য উদ্ঘাটন করতে হবেই। তারপর মুনতাহার জুবান আবার পরিস্থানে ফিরে যায় তাদের সত্য উদ্ঘাটনের জন্য। প্রথমে তারা রানীপুরী সামনে এসে পড়ে। রানীপুরী মুনতাহাকে বলে, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। কোথায় চলে গিয়েছিলে তুমি? আমার পৃথিবীতে, আমার মা বাবা, এর বাড়ি। রানীপুরী কিছু বলার আগে একজন মেয়ে সেখানে এসে উপস্থিত হয়। তখন রানীপুরী মুনতাহাকে বলে, এদিকে দেখো, এর সঙ্গে দেখা করো, এ তোমার বোন। মুনতাহার জুবান দুজনে অবাক হয়ে যায়। জুবান মনে মনে ভাবে, এই মেয়েটাকে যেন কোথায় দেখেছি। তখন সেই মেয়ে জুবানের কাছে এসে তাকে জড়িয়ে ধরে। মুনতাহা জুবানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে।
জোবান নিজে হতবাক হয়ে যায়, কিন্তু মুনতাহাকে জ্বালানোর জন্য হাসতে শুরু করে। মুনতাহা রাগ চোখ নিয়ে জোবানের দিকে তাকিয়ে থাকে। এরপর রানীপুরী মেয়েটিকে বলে, মুনতাহার সঙ্গে দেখা করবে না নীলিমা? মুনতাহার সৎ বোনের নাম নীলিমা। ও সরি, আমি ভেবেছিলাম উনি আমার দুলা ভাই, তাই ওনার সঙ্গে আগে দেখা করেছিলাম। জোবান নীলিমাকে তখন বলে, ও শালি সাহেবা, কিন্তু আমি তো এখনো দুলাভাই হইনি। এটা শুনে নীলিমা তখন বলে, ও তার মানে এখনো আমাদের একটা সুযোগ থাকতে পারে। জোবান মুনতাহার দিকে তাকিয়ে নীলিমাকে বলে, না, এখন এটা অসম্ভব। নীলিমা জোবানকে বলে, ও তাহলে দেরি হয়ে গেছে, সরি, আমি শুধু মজা করেছিলাম। তবে একটা কথা, আমাদেরকে আগে কোথাও দেখা হয়েছিল? নীলিমা জোবানকে বলে, হ্যাঁ, আমি আপনার সঙ্গে একবার ধাক্কা খেয়েছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে। নীলিমার জোবানকে একসঙ্গে কথা বলতে দেখিয়ে মুনতাহার ভিতরে রাগ বাড়তে থাকে। এরপর নীলিমা মুনতাহাকে জড়িয়ে ধরে বলে, সরি সিস্টার, কোনো ব্যাপার না। রানীপুরী মুনতাহাকে বলে, সুমা, তোমাকে কিছু দেখাতে চাই। রানীপুরী মুনতাহার রাগ থাকলেও সে কিছু বলতে পারে না, কারণ তার এখনও তার ফুপ্পির সম্পর্কে জানা বাকি ছিল। মুনতাহার জোবান রানীপুরীর সঙ্গে চলে যায়। এরপর রানীপুরী মুনতাহার মা এর প্রাসাদে নিয়ে যায় তাদেরকে। মুনতাহা রানীপুরীকে জিজ্ঞাসা করে, এখানে কেন এসেছে আমরা? জোবান চারিদিকে থাকা ছবি দেখতে শুরু করে। একটি ছবিতে তার সৎমাকে দেখতে পায়। মুনতাহাও সেই ছবিগুলো দেখছিল। রানীপুরী মুনতাহাকে একটি ছবি দেখায়। ছবিটি দেখে মুনতাহা রানীপুরীর কাছে জানতে চায়, এটা আমার মা? রানীপুরী তখন বলে, হ্যাঁ, এটা তোমার মা, আর এটা তোমার বাবা। মুনতাহা আবেগে আপ্লুত হয়ে যায়, কিন্তু সেটা কারোর সামনে প্রকাশ করে না। জোবান একটি ছবির দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, এটা কে? রানীপুরী জোবানকে বলে, এটা মুনতাহার ফুপি। জোবান রানীপুরীকে বলে, ও তাহলে কি উনিও পরী ছিলেন? না, তিনি মানুষ ছিলেন। ওকে। জোবানের দেখানো ছবিটি দেখে মুনতাহাও চমকে ওঠে। জোবান অজানা ভান করে রানীপুরীকে জিজ্ঞাসা করে, মুনতাহার মা বাবার কি হয়েছিল? রানীপুরী জানে না যে মুনতাহার জোবান সবকিছু জেনে ফেলেছেন, তাই সে মিথ্যা কথা বলে। রানীপুরী, ও কোনো শত্রু তাদের দুজনকে ধোঁকা দিয়ে মেরে ফেলেছিল। রানীপুরীর এই মিথ্যা শুনে মুনতাহার রাগ ধরে যায়, কারণ সে জানে রানীপুরী তার বাবা মাকে মেরেছে। কি হলো মা, কি ভাবছ? মুনতাহা রানীপুরীকে বলে, কিছু না, আমি শুধু ভাবছিলাম আমার মা বাবা কার কি ক্ষতি করেছিল যে তাদের এভাবে মরতে হলো। তখনই জোবান কথার মাঝে বলে ওঠে, আর উনার মানে মুনতাহার ফুপির কি হলো? উনিও কি মারা গেছেন? রানীপুরী জোবানকে বলে, না, তিনি আর আমাদের কাছে আসেননি। ও। রানীপুরী বলে, চলো তোমাদের দুজনকে খেতে বসো, পরিস্থানের পক্ষ থেকে আজ তোমাদের জন্য দাওয়াত রয়েছে। জোবান বলে, ও পরিস্থানের দাওয়াত? হ্যাঁ, আসুন। নীলিমা জোবানের হাত ধরে তাকে নিয়ে যায়। মুনতাহা তাদের পেছন পেছনে যায়। জোবান মুনতাহাকে বলে, মুনতাহা এখানে আসো, তোমার বোনের পাশে বসো। মুনতাহা বুঝতে পারে জোবান ইচ্ছে করেই তাকে জ্বালানোর চেষ্টা করছে। জোবান মুনতাহার হাত ধরে তাকে নিজের পাশে বসিয়ে দেয়। এটা দেখে নীলিমার হিংসা হতে থাকে। মুনতাহা বুঝতে পারে জোবান ইচ্ছে করেই তাকে জ্বালানোর চেষ্টা করছে। জোবান মুনতাহার হাত ধরে তাকে নিজের পাশে বসিয়ে দেয়। এটা দেখে নীলিমার হিংসা হতে থাকে। এদিকে রানীপুরী সবকিছু দেখে গভীর চিন্তায় পড়ে। অতীতের স্মৃতিরা যেন তাকে আচ্ছন্ন করতেছিল। এরপর মুনতাহা এবং জোবান বাড়ি ফিরে আসে। জোবান তারপর মুনতাহাকে বলে, তোমার ফুপ্পি আর কেউ নয়, আমার সৎ মাই। কি বলছো তুমি? এরকম হলে আমার মনে হচ্ছে এখন এদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে, তা নাহলে এত কিছু ঘটছে কেন? হ্যাঁ, তুমি 100% ঠিক বলছো। এরপর মুনতাহা জোবানের দিকে না তাকিয়ে চলে যেতে লাগলো, কিন্তু জোবান তার হাত ধরে ফেলে। আমার হাত ছাড়ো। কেন? যাও, নীলিমার কাছে যাও। ও, তুমি জেলাস হচ্ছ তাই না? না, আমি কেন জেলাস হব? এরপর জোবান মুনতাহাকে টেনে নিজের দিকে ঘুরে নেয়, ফলে মুনতাহা একেবারে জোবানের কাছাকাছি চলে আসে। মুনতাহার চোখে পানি জমেছিল, যা দেখে জোবানের খারাপ লাগতে থাকে। সরি, আমি শুধু মজা করছিলাম। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারি না। তুমি যার কাছে খুশি থাকো তার কাছেই থাকো, কিন্তু আমি চাই না যা হয়েছে তা আবার ঘটুক। আমি চাই না এক বোন আরেক বোনের রক্ত ঝরাক। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার জীবন থাকতে তোমাকে ছাড়া আর কেউ আসবে না। তুমি শুধু আমারই। আমি কখনো তোমাকে কষ্ট দেব না। তাহলে আমাকে জ্বালানোর জন্য আর কোনো মেয়ের কাছে যাবা না, ঠিক তো? হ্যাঁ, প্রমিস সুইটহার্ট। তারপর জোবান মুনতাহাকে জড়িয়ে ধরে। মুনতাহা জোবানকে জড়িয়ে ধরে নিজের নিরাপদ অনুভব করে। জোবান বলে, শোনো। মুনতাহা বলে, বলো। আমি চাই না তোমার উপর কোনো বিপদ আসুক, তাই আমরা দাদিকে নিয়ে আমেরিকা চলে যাব। ওখানে আমাদের নতুন জীবন শুরু করব। সেখানে কেন? কারণ আমি চাই না আমার সৎ মায়ের কারণে তোমাকে হারাই। এমন কিছু হবে না। আমাকে সব রহস্য আর জটিলতা মেটাতেই হবে। না,
আমি এসবের চক্করে তোমাকে হারাতে পারবো না। বিশ্বাস রাখো, আমার কিচ্ছু হবে না। এখন যত দ্রুত সম্ভব এটা খুঁজে বের করতে হবে যে রানী পুরী আর তোমার সৎ মা মানে আমার ফুপির মধ্যে এখন কি সম্পর্ক আছে, আর আমার বাবা মাকে কি হত্যা করলো আর কেনই বা করলো। জুবান বলল, এই সমস্ত প্রশ্নের উত্তর তো সেই ডায়েরিতে আছে, কিন্তু সেই ডায়েরি তো কিছুদিন আগেও খুঁজলাম, বাট পেলাম না। মনে হয় চুরি করে নিয়ে গেছে কেউ, না, এটা নিশ্চয়ই আমার সৎমাই নিয়েছে। আমাদের তার রুমে তল্লাশি করতে হবে, কিন্তু কিভাবে? তুমি তো পড়ি, নিশ্চয়ই তোমার অদৃশ্য হওয়ার ক্ষমতা আছে। তুমি অদৃশ্য হয়ে তার রুমে যাও। ওকে, কিন্তু যতক্ষণ আমি তার রুমে থাকবো ততক্ষণ তোমাকে বাইরে তাকে ব্যস্ত রাখতে হবে, কারণ সে পরিদের উপস্থিতি টের পেতে পারে, যেমনটা সে আমারটা পেয়েছিল। এরপর জুবান তার সৎ মাকে অফিসের জরুরি কাজের জন্য পাশের রুমে ডেকে নিয়ে যায়, আর এই ফাঁকে মুনথা তার রুমে ঢুকে পড়ে। মুনথা তার আলমারি, ক্যাবিনেট সবকিছু খুঁজতে থাকে, কিন্তু কোথাও কিছুই পায় না। মুনথা মনে মনে ভাবে, এ তো পরিদের থেকেও বেশি চালাক, অবশ্যই সঙ্গে জড়িত কোনো বড় রহস্য আছে, কিন্তু কিভাবে বের করব? ওইদিকে জোভানের জন্য তার সৎমা তাকে আটকানো কঠিন হয়ে পড়ছিল, কারণ তার অফিসের কাজ শেষ হয়ে গিয়েছিল। এদিকে রাগের মাথায় মুনথা রুমের এক পেইন্টিংয়ে হাত দিয়ে থাপ্পড় দেয়, আর সেটি খুলে যায়। পেইন্টিংয়ের পেছনে একটি সিন্দুক দেখা যায়, কিন্তু তাতে তালা লাগানো ছিল। মুনথা সে সিন্দুক বের করে নেয়, আর তখনই জোভানের সৎমা তার রুমের দরজার কাছে চলে আসে। জোভানের সৎমা দরজা খোলার মুহূর্তে বাইরে থেকে জোভান জোরে চেঁচিয়ে ওঠে, মা! মুনথার শব্দ শুনেই দ্রুত জানালা দিয়ে বাইরে লাফিয়ে বেরিয়ে যায়। কি হচ্ছে জোভান? কিছু না, একটা দরকারি কাজ মনে পড়েছিল, কিন্তু এখন ভুলে গেছি। তুমি কি পাগল হয়ে গেছো? আমারও তাই মনে হচ্ছে। জোভানের সৎমা বিরক্ত হয়ে তাকে উপেক্ষা করে রুমের ভেতরে ঢুকে যায়। এদিকে মুনথা পেছনের জানালা দিয়ে বেরিয়ে সোজা জোভানের রুমে চলে যায়, কিন্তু জোভান ভাবতে থাকে যে মুনথা এখনো তার সৎ মায়ের রুমে আছে। জানি না মুনথা বের হতে পেরেছে কিনা। এদিকে মুনথা জোভানের রুমে গিয়ে সেই সিন্দুক রেখে দেয়। কিছুক্ষণ পর জোভান রুমে আসে আর মুনথাকে দেখে অবাক হয়ে যায়। আমি তো ভাবছিলাম তুমি ধরা পড়ে গেছো। না, আমি তো জানালা দিয়ে বেরিয়ে এসেছি। কিন্তু তুমি জানালা দিয়ে বের হলে কিভাবে? আমি পড়ি। ও, আমি তো ভুলে গিয়েছিলাম। তোমার মনে থাকেই বা কি, শুধু আমাদের বিয়ের দিন। এখন শোনো, আমি সিন্দুক পেয়েছি। এতে কি আছে জানি না, এটা তোমার সৎমায়ের রুমে একটা পেইন্টিংয়ের পেছনে লুকানো ছিল, কিন্তু এতে আসলে কি থাকতে পারে সেটা তো সিন্দুক খুললেই জানা যাবে। তাহলে খুলে দেখো। তারপর মুনথা তার জাদু দিয়ে সিন্দুকের তালা খুলে ফেলে। ভেতরের কিছু ছবি আর একটা ডায়েরি পাওয়া যায়, কিন্তু সেই ডায়েরি মুনথার নয়, এটা অন্য কারো ডায়েরি। এই ডায়েরিতে কি থাকতে পারে? জোভান ও মুনথা ডায়েরিটি খুলে পড়তে শুরু করলো। তাতে লেখা ছিল জোভানের নিজের মায়ের কথা, কিভাবে মুনথার ফুপি রানীপুরী এর সঙ্গে মিলিত হয়ে জোভানের জন্মদাত্রী মাকে হত্যা করেছিল। এই কথা পড়ে জোভান রাগে ফেটে পড়ে, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। জোভান কান্না করতে করতে বলে, আমি তাদের ছাড়ব না, আমার মায়ের সঙ্গে এত বড় অন্যায় করেছে ওরা। মুনথা জোভানের হাত শক্ত করে ধরে বলে, এখন সময় প্রতিশোধ নেয়ার নয়, সময় ধৈর্য ধরার। জোভান মুনতাহার কাঁধে মাথা রেখে জোরে জোরে কান্না করতে থাকে আর বলে, জানো কিভাবে আমি আমার শৈশব কাটিয়েছি মাকে ছাড়া? প্রতিটা মুহূর্তে আর তার অভাব অনুভব করেছি। আমার পাশে কেউ ছিল না, শুধু আমার দাদি। বাবা শুধু টাকা উপার্জনেই ব্যস্ত থাকতেন। আমি খুব ভয় পেতাম, কিন্তু এখন তুমি আমার জীবনে এসেছো। আমাকে কথা দাও, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। আমি তোমাকে হারাতে চাই না। আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। মুনথা জোভানের চোখের জল মুছে দেয় আর তাকে জড়িয়ে ধরে। জোভানও মুনথাকে শক্ত করে জড়িয়ে ধরে। তারা দুজনে একে অপরের মাঝে হারিয়ে যায়। পরদিন সকালে মুনথা ও জোভান আবার পরিস্থানে ফিরে যায়, কারণ তাদের সেখানে থেকে ডাকা হয়েছিল। মুনথা রানীপুরী রুশাইদাকে বলে, আমাদের এখানে কেন ডাকা হয়েছে? কারণ পরিস্থান চাই তুমি এখানকার রানী হয়ে যাও আর জিনের রাজপুত্রের সঙ্গে বিয়ে করে নাও। এই কথা শুনে মুনথা ও জোভান দুজনে অবাক হয়ে যায়। আর তারপর মুনথা বলে, কিন্তু আমি বিয়ে করতে চাই না। বিয়ে ছাড়া তুমি কখনো রানী হতে পারবে না। তাহলে আমি পরিস্থানের রানীও হতে চাই না। আমি আমার নিজের জগতে খুশি আছি, কিন্তু আমরা পরিস্থানের নিয়ম ভাঙতে পারবো না। কিন্তু আপনি তো পরিস্থানের রানী, এতে আর কেউ কিছু বলবে না। এমনিতেও সবাই আপনার আদেশই পালন করবে। না, আমি কিছু করতে পারবো না। যদি আমরা পরিস্থানের নিয়মের বিরুদ্ধে যাই তাহলে অশুভ শক্তিগুলো আমাদের উপর আক্রমণ করবে।
এতে আমি কি করব? আমি এখানে থাকতে চাই না, আর এখানে কাউকে বিয়েও করতে চাই না। রানীপুরে আসলে মুনতাহাকে এই পরিস্থিতিতে ফেলে তার মেয়ে নীলিমার জন্য পথ পরিষ্কার করতে চাইছিল, কিন্তু মুনতাহা জোবান কিছুই বুঝতে পারছিল না, কারণ নীলিমা রানীকে হুমকি দিচ্ছিল, যদি জোবান আমার না হয় তাহলে আমি নিজেকে শেষ করে দেব। রানীপুরি তার মেয়েকে ভীষণ ভালোবাসত আর তার জন্য সবকিছু করতে রাজি ছিল। যাই হোক না কেন, আমি পরিস্থানের রানী হতে চাই না, আর এখানে কারোর সঙ্গে বিয়েও করতে চাই না। তোমাকে এই পরিস্থানের নিয়ম মানতেই হবে। এর মধ্যে হঠাৎ জোবান বলে ওঠে, মুনতাহাকে ভাবার জন্য কিছু সময় দেয়া হোক। ঠিক আছে, তুমি ভাবতে পারো, কিন্তু শেষমেশ তোমাকে পরিস্থানের ইচ্ছায় পূরণ করতে হবে। এরপর মুনতাহা জোবান ফিরে আসে নিজেদের বাড়িতে। 1 মাস আগে জীবন কত সুন্দর ছিল। হ্যাঁ, তারপর আমি তোমার জীবনে এলাম আর তোমার জীবন আরো সুন্দর হয়ে গেল। মুনতাহা রাগী মুখে বলে, প্রতিদিন একটা নতুন ঝামেলা। আমার কাছে একটা সমাধান আছে। কি সমাধান? তুমি আমার সঙ্গে বিয়ে করে নাও। তুমি জানো, এতে আমরা আরো বিপদে পড়ব। পরিস্থানে কেউ আমাদের ছেড়ে দেবে না, কিন্তু এটা একমাত্র উপায়। আমার বিয়ে করে নিলে রানীর সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু আমি বুঝতেছি না সে কেন চাচ্ছে আমি রানী হই। এটা আমার মাথায় আসছে না। যা হওয়ার হবে পরে দেখা যাবে। এখন আমাদের সৎমা আর রানীর হাত থেকে পালিয়ে বিয়ে করতে হবে, কিন্তু সেটা কিভাবে সেটা আমার উপর ছেড়ে দাও। শুধু তুমি প্রস্তুত হয়ে যাও, আজ রাতে আমাদের বিয়ে হবে। আমার ভয় লাগছে। ভয় পেও না, আমি তো কোনো জিন নই। তারপর জোবান দ্রুত বেরিয়ে যায় আর মুনতাহা বিয়ের জন্য তৈরি হতে থাকে। কিছুক্ষণ পর মুনতাহা অপেক্ষা করছিল, হঠাৎ জোবান তাড়াহুড়া করে ঘরে ঢোকে। তাড়াতাড়ি তোমার জাদু দিয়ে আমাদের বাইরে নিয়ে চলো। মুনতাহা জাদুর সাহায্যে তাদের দুজনকে বাইরে নিয়ে আসে। বাইরে আসার পর জোবান তাকিয়ে থাকে মুনতাহার দিকে, কারণ মুনতাহা আজ বউ সেজেছে আর সে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। তোমাকে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। মুনতাহা লজ্জায় লাল হয়ে যায়। বাইরে তাদের বিয়ের জন্য আগেই প্রস্তুত ছিলেন। মুনতাহার জোবান বিয়ে শুরু হয়। ঠিক তখনই জোবানের সৎমা তাদের বিয়ের খবর জানতে পেরে রানীপুরীর কাছে জানাতে যান, কিন্তু তিনি পরিস্থানে পৌঁছাতে পারেন না। মুনতাহার জোবান বিয়ে শুরু হয়ে যায় তাদের। কিছুক্ষণ পর জোবানের সৎমা ফিরে আসেন। এতে এতক্ষণে বিয়ে সম্পন্ন হয়ে গেছে। মুনতাহার জোবান খুব খুশি ছিল, আর দাদিও তাদের খুশি দেখে অনেক আনন্দিত হন। জোবান তার দাদিকে বলে, দাদি, এবার থেকে প্রতি বছর তোমার নাতি নাতনি খাওয়ানো শুরু করে দিও। মুনতাহা লজ্জায় মাথা নিচু করে ফেলে, আর এদিকে তার সৎমা জ্বলে ওঠেন। এরপর জোবান তার সৎমাকে বলে, মিসেস খান, আপনি কি আপনার ভাই মামুনের মেয়ে মুনতাহার সঙ্গে দেখা করতে পারবেন না? এই কথা শুনে জোবানের সৎমা চমকে ওঠেন আর বলেন, কোন ভাইয়ের মেয়ে? বা দারুণ অভিনয় করেন আপনি। মুনতাহা অবাক হয়ে বলে, জোবানের দিকে তাকায়, যেন বুঝতে পারছে না সে কি করতে চলেছে। সৎমা বলে, তুমি কি পাগল হয়ে গেছ? আমার কোনো ভাই নেই। আপনার ভাই ছিল, আপনি সবার সঙ্গে প্রতারণা করেছেন। ঠিক তখনই জোবানের বাবা এসে উপস্থিত হন। জোবান হঠাৎ করে বাবাকে দেখে অবাক হয়ে যায়। জোবান তখন তার বাবাকে বলে, বাবা, আপনি এখানে? হ্যাঁ। এই কি ধরনের দুর্ব্যবহার করছো তুমি জোবান? নিজের মায়ের সঙ্গে এভাবে কেউ কথা বলে? দুর্ব্যবহার তো দূরের কথা, আমি মহিলার সঙ্গে 1 মিনিটও কথা বলতে চাই না। চুপ করো জোবান, এখনই মায়ের কাছে ক্ষমা চাও। মরে গেলেও এই মহিলার কাছে আমি ক্ষমা চাইব না। এই মহিলা আমার মায়ের খুনি। জোবানের বাবা রাগে হাত উপরে তোলে, কিন্তু হঠাৎ করে তার চোখ মুনতাহার উপর পড়ে আর সে থেমে যায়। জোবান বলে, মুনতাহা, এই তোমার শ্বশুর, আর বাবা এ আপনার বৌমা। জোবানের বাবা মুনতাহার কাছে গিয়ে তার মাথায় হাত রেখে বলে, সুখী হও মা। ঠিক তখনই জোবান মুনতাহার হাত ধরে তাকে গাড়িতে বসিয়ে নিয়ে চলে যায়। আমরা কোথায় যাচ্ছি? আজকের বিশেষ দিন আমি ওই লোকদের সঙ্গে কাটাতে চাই না। কিন্তু উনি তোমার বাবা জোবান। হ্যাঁ, উনি কেবল এই মহিলার কথাই শোনেন, আমার কোনো কথা শোনেন না এবং বিশ্বাসও করেন না। একদিন আসবে যখন উনিও সব সত্যি বুঝতে পারবেন। জোবান আর কিছু বলে না। তারপর একটি জায়গায় গিয়ে গাড়ি থামিয়ে সেখানে একটি ছোট্ট সুন্দর বাড়ি থাকে। এটা কার বাড়ি? এটা আমার মায়ের বাড়ি। মুনতাহার জোবান বাড়ির ভিতরে প্রবেশ করেন। বাড়িটি খুবই সুন্দর ছিল। মনে হচ্ছে এখানে এখনো কেউ থাকে। হ্যাঁ, আমি এখানে দেখাশোনার জন্য একজন বৃদ্ধকে রেখেছি। ও, কিন্তু এই বাড়িটি সত্যি খুব সুন্দর। যদি আজ আমার মা বেঁচে থাকতেন তবে খুব খুশি হতেন, কারণ আজ তার স্বপ্নের মতো এক অপ্সরার মতো বউ তার বাড়িতে এসেছে। জোবানের চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। সে আবেগপ্রবণ হয়ে মুনতাহাকে জড়িয়ে ধরে। মুনতাহা জোবানকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এরপর জোবান আস্তে করে মুনতাহার গালে চুমু খায় আর মুনতাহা লজ্জায় চোখ নামিয়ে নেয়। জোবান আরো কাছে আসে। ঠিক তখনই হঠাৎ কেউ ভিতর প্রবেশ করে। মুনতাহা তাড়াতাড়ি জোবানের থেকে একটু সরে যায়। তারপর তার তাকিয়ে দেখে এক বৃদ্ধ বাবা দাঁড়িয়ে আছেন। জোবান মুনতাহাকে বলে, বাবার সঙ্গে পরিচিত হও, এ বাড়ির দেখভাল করেন।
মুন্থা এগিয়ে গিয়ে বাবাকে সালাম করে। বৃদ্ধ বাবা মুন্থাকে দেখে অবাক হয়ে জোভানের দিকে তাকে জিজ্ঞাসা করে, এ মেয়ে কে? এ আমার স্ত্রী মুন্তাহা। বাবা খুশি মুন্থার মাথায় হাত বুলে দিয়ে বলেন, সুখী হও মা। তারপর সে মুন্থার দিকে তাকিয়ে থাকেন আর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। এটা দেখে মুন্থা জিজ্ঞাসা করে, কি হলো বাবা, আপনার চোখে জল কেন? হ্যাঁ, আজ যদি আমার মেয়েও বেঁচে থাকতো তাহলে ও এত বড় হয়ে যেত, কিন্তু আমার ভুলের জন্য ওকে হারিয়ে ফেলেছি অনেক বছর আগে, যখন সে খুব ছোট ছিল। বাবা, আপনি কেঁদে ফেলবেন না, আজ থেকে আমি আপনার মেয়ে। বাবা এটা শুনে খুব খুশি হয়ে যান এবং বলেন, খুব ভালো মেয়ে তুই, বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। এরপর বাবা ভেতরে চলে যান। মুন্থা জোভানের দিকে তাকিয়ে বলে, জানো, ওনার সঙ্গে কথা বলে একটা অন্যরকম আপনজনের মতো অনুভূতি হচ্ছে। হ্যাঁ, উনি ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছেন। যখন আমি দুঃখী হতাম উনি আমাকে সাহস দিতেন। হ্যাঁ, উনি খুব ভালো মানুষ। আমি কি ভালো নই? তুমি তো কখনো বললে না। তুমি তুমি তো পুরো বাদর। আচ্ছা, তাই নাকি? এটা বলে সে মুন্থাকে জড়িয়ে ধরে। ছাড়ো, বাবা চলে আসবে। জোভান একটা শয়তানি হাসিতে বলে, তাতে কি হয়েছে? তুমি তো আমার প্রেমিকা নও, তুমি তো আমার বউ। দুজন মজা করে খুনসুটি করতে থাকে। অন্যদিকে পরিস্থানে যখন খবর পৌঁছায় যে মুন্থা আর জোভানের বিয়ে হয়ে গেছে, তখন নীলিমা রাগে পাগল হয়ে যায়। আমি মুন্থাকে ছাড়বো না, সে আমার ভালোবাসা ছিনিয়ে নিয়েছে। মাথা ঠান্ডা করে নীলিমা, না হলে সব হারিয়ে ফেলবে। আর বাকি কি আছে? মুন্থা তো জিতে গেল। না, এখনো না, সে আমাকে হারাতে পারবে না। মানে? তুমি শুধু দেখে যাও। অন্যদিকে মুন্থা আর জোভান খাওয়া দাওয়া করে নিজেদের বাড়িতে ফিরে আসে। তখনই জোভানের বাবা জোভানকে ডেকে পাঠান। জোভান মুন্থাকে বলে, আমি একটা কাজ সেরে আসছি, তারপর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা আমি এখন কিভাবে বলি? আজ আমাদের বাসরাত, তাই রাতে বলবো। মুন্থা লজ্জায় লাল হয়ে যায়। জোভান মুচকে এসে বলে, তুমি তৈরি হয়ে নাও, আমি আসছি। এরপর জোভান চলে যায় আর মুন্থা গোসল করে রেডি হতে থাকে। মুন্থা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। তখনই হঠাৎ আয়নার মধ্য থেকে কেউ তাকে টেনে নেয় আর সে পরিস্থানে পৌঁছে যায়। রানীপুরী মুন্থাকে সেখানে বন্দি করে ফেলে। এবার তুমি এখানে থাকবে আর তোমার জায়গা নেবে নীলিমা। মা, তুমি কি দারুণ পরিকল্পনা করেছ। রানীপুর একটা শয়তানি হাসি দিয়ে বলে, এখন নীলিমা মুন্তাহার রূপ নিয়ে জোভানের ঘরে যাবে আর মুন্থা এখানেই পাথর হয়ে বন্দি থাকবে। নীলিমা আনন্দে হেসে ওঠে। মুন্থা আতঙ্কে বোবা হয়ে যায়। সে কিছুই করতে পারে না, শুধু আয়নার মধ্য দিয়ে দেখতে পারে, কিছু বলতে পারলে না। নীলিমা মুন্থার সাজে সেজে জোভানের ঘরে প্রবেশ করে আর ঘুমটা দিয়ে বসে থাকে। জোভান রুমে ঢোকে আর সামনে তাকাতেই চমকে ওঠে। ওহ, আমাদের থেকে লজ্জা পেয়ে ঘোমটা টানার এই ভঙ্গিটা বেশ পছন্দ হয়েছে আমার। নীলিমা কিছু বলে না, শুধু চুপচাপ বসে থাকে। জোভান ধীরে ধীরে তার কাছে চলে আসে। অন্যদিকে মুন্থা আয়নার ভেতর থেকে সবকিছু দেখতে পাচ্ছিল, কিন্তু কিছুই করতে পারছিল না। সে চাইছিল যেভাবেই হোক জোভানকে নীলিমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে, কিন্তু পাথরে পরিণত হওয়ার কারণে কিছুই করতে পারছিল না। জোভান নীলিমার একদম কাছে চলে আসে, তার পাশে বসে ঘোমটা সরাতে যায়। নীলিমার নিঃশ্বাস আটকে যায়। সে ভয় পেতে থাকে যে জোভান যদি বুঝে ফেলে সে আসলে মুন্তাহা নয়, নীলিমা। জোভান ধীরে ধীরে নীলিমার ঘোমটা সরিয়ে ফেলে। ওয়াও, মাশাআল্লাহ, কত কিউট লাগছে তোমাকে। নীলিমা বুঝতে পারে যে জোভান তাকে মুন্থা হিসেবেই বিশ্বাস করছে, তাই তার স্বস্তির নিঃশ্বাস পড়ে। কি ব্যাপার, আজ খুব চুপচাপ লাগছে তোমাকে? এত কথা বলতে তুমি 1 ঘন্টার মধ্যে এমন কি হয়ে গেল যে হঠাৎ এত শান্ত হয়ে গেলে? কিছু না, আমি তো এখন বউ হয়ে গেছি, তাই লজ্জা পাবার অভিনয় করছি। ও, তাহলে অভিনয় শিখে ফেললে? হ্যাঁ, আরো অনেক কিছু করতে পারি আমি। তাই নাকি? কি কি পারো বলো তো? নীলিমা আয়নার সামনে যেতে চায় না, কারণ সেখানে গেলে তার আসল রূপ প্রকাশ পেয়ে যাবে। অন্যদিকে মুন্তাহা আয়নার ভেতর থেকে তাদের দুজনকে দেখছিল আর জোভানকে নীলিমার পাশে দেখে একেবারে ভেঙে পড়েছিল। তার চোখে জল এসে গিয়েছিল, যা তার পাথরে পরিণত চোখ থেকেও পড়ছিল, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। এদিকে নীলিমা খুব চালাকির সঙ্গে জোভানকে কথার জালে আটকে ফেলে। জোভান ধীরে ধীরে নীলিমার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই কেউ দরজায় জোরে জোরে কড়া নাড়তে থাকে। এই সময় কি এলো? জোভান দরজা খুলে দেয় আর দেখে সামনে তার চাকর দাঁড়িয়ে আছে। কি হয়েছে সাহেব? দাদি সাহেবের শরীর খুব খারাপ হয়ে গেছে। বড় সাহেব আর ম্যাডাম সাহেবা বাড়িতে নেই। জোভান সঙ্গে সঙ্গে দাদির ঘরের দিকে দৌড় দেয়। এই বুড়িটাও এখন অসুস্থ হতে হলো। জোভান তো আমার কত কাছে ছিল। নীলিমাও জোভানের পেছন পেছন যায়। জোভান ডাক্তারকে ডাকে, কিন্তু ডাক্তার এসে বলে দাদিকে দ্রুত হাসপাতালে নিতে হবে, এখানে রেখে সুস্থ করা সম্ভব নয়।
জোভান সঙ্গে সঙ্গে দাদিকে নিয়ে হাসপাতালে যায়। নীলিমা তার সঙ্গে যায়। সেখানে ডাক্তার জানায় আগামী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। যদি এই সময়টা কেটে যায় তবে দাদি সাহেবা ঠিক হয়ে যাবেন। গেল, এখন তো 24 ঘন্টা এখানে পড়ে থাকবে, কিন্তু আমি এখানে থাকতে পারবো না, আমাকে বাড়ি ফিরতে হবে। এদিকে জোভান নীলিমার কাছে এসে তার সামনে বসে পড়ে। তার চোখে জল চলে আসে। সে নিজের দাদির ব্যাপারে তার মনের কথাগুলো নীলিমার সঙ্গে শেয়ার করতে থাকে, কিন্তু নীলিমা খুব বিরক্ত হয়ে যায়। সে স্পষ্ট বলেই ফেলে, তুমি এখন বড় হয়ে গেছো, অথচ ছোটদের মতো কাঁদছ। দাদির তো বয়স হয়েছে, তিনি কি সারা জীবন তোমার সঙ্গে থাকতে পারবেন? জোভান স্তব্ধ হয়ে যায়। মুনতাহা, তোমার কি হলো? তুমি এত বদলে গেলে কিভাবে? নীলিমা বুঝতে পারে সে ভুল করে ফেলেছে। নিজেকে সামনে নিয়ে বলে, আরে না না, আমি সে অর্থে বলিনি, আমি শুধু বোঝাতে চেয়েছিলাম। কিন্তু ততক্ষণে জোভানের রাগ চরম পৌঁছে গেছে। আমি আমার দাদিকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটা তুমি বুঝতে পারছো? জোভান রাগ করে সেখান থেকে চলে যায়। নীলিমার সুযোগ বুঝে সঙ্গে সঙ্গে পরিস্থানে ফিরে যায়। পরিস্থানে ফিরে সে মুনতাহার সামনে দাঁড়িয়ে একটা হাসি দিয়ে বলে, দেখলে কিভাবে আমি ওকে তোমার বিরুদ্ধে উস্কে দিচ্ছি? একদিন এমন আসবে যখন সে তোমার মুখের দিকেও তাকাবে না। ঠিক তখনই রানীপুরী সেখানে হাজির হয়। তুমি এখানে কি করছো নীলিমা? নীলিমা তখন সবকিছু খুলে বলে। অন্যদিকে জোভান হাসপাতালে ফিরে এসে দেখে মুনতাহা কোথাও নেই। জোভান মনে মনে ভাবে মুনতাহা নিশ্চয়ই বাড়ি চলে গেছে, কিন্তু দাদির কোনো খোঁজ নিল না। এটা কিভাবে সম্ভব? মুনতাহা তো এমন নয়। ঠিক তখনই জোভানের বাবা সেখানে চলে আসে। জোভান উঠে দাঁড়িয়ে, তাহলে অবশেষে সময় পেলে মায়ের খোঁজ দিতে, কিন্তু সে তার কথায় কোনো পাত্তা না দিয়ে সরাসরি ডাক্তারের কাছে চলে যায়। এদিকে জোভান মুনতাহাকে ফোন করে, কিন্তু ফোন লাগেই না। মুনতাহা কোথাও একা বিপদে পড়ে গেল না তো? ঠিক তখনই নীলিমা আবার মুনতাহার রূপ ধরে হাসপাতালে ফিরে আসে। কি হলো জোভান, তুমি কোথায় গিয়েছিলে? বাইরে গিয়েছিলাম, এখানে আমার দম বন্ধ হয়ে আসছিল। এখানে আমার দাদি অসুস্থ হয়ে পড়েছে আর তুমি তাকে ফেলে বাইরে চলে গেলে? তা আমি কি করবো? ডাক্তার তো দেখছেন, আমার থাকার কি দরকার? এটা শুনে জোভান রাগী গলায় বলে, তুমি বাড়ি চলে যাও। আর তুমি? আজ আমাদের বাসরটা নষ্ট হয়ে গেল তোমার দাদির কারণে। চুপ করো, এখান থেকে চলে যাও এক্ষুনি। এরপর নীলিমা চলে যায়। জোভান মনে মনে ভাবে, মুনতাহার কি হলো? সে এমন ব্যবহার করছে কেন? পরদিন সকালে ডাক্তার জানায় যে দাদি এখন বিপদমুক্ত। জোভান এই সুখবরটা দিতে মুনতাহার কাছে যায়। সে দেখে মুনতাহা ঘুমিয়ে আছে। ঘুমন্ত মুনতাহাকে দেখে জোভান তার মুখের পরে থাকা চুলগুলো সরিয়ে দেয়। সে ফিল করে গত রাতের রাগটা তার করা উচিত হয়নি। ঠিক তখনই চোখ পড়ে সামনে দেখা আয়নায়, আর আয়নার দিকে তাকিয়ে জোভান চমকে ওঠে। এটা কি? আয়নায় নীলিমার মুখ দেখা যাচ্ছে। তাহলে আমার সামনে কে? জোভান বুঝতে পারে এটা মুনতাহা নয়, এটা নীলিমা, আর এই জন্য এতক্ষণ ধরে তার ব্যাপার এত বদলে গেছে। তাহলে মুনতাহা কোথায়? নিশ্চয়ই পরিস্থানে বন্দি রাখা হয়েছে। এরপর জোভান সিদ্ধান্ত নেয় সে পরিস্থানে যাবে। সে গোপনে পরিস্থানে প্রবেশ করে মুনতাহাকে খুঁজতে থাকে। হঠাৎ সে দেখে সব পরীরা একটি পাথরের মূর্তির সামনে দাঁড়িয়ে আছে। জোভান একটু কাছে গিয়ে চমকে যায়। এটা তো মুনতাহা। রানীপুরী আর নীলিমা ওকে পাথর বানিয়েছে, কিন্তু ওকে স্বাভাবিক করব কিভাবে? তখনই মনে পড়ে মুনতাহার মায়ের বান্ধবী মায়াপুরীর কথা। জোভান মায়াপুরীর কাছে গিয়ে সবকিছু জানায়। মায়াপুরী জোভানের কথা শুনে গম্ভীর কণ্ঠে বলে, তোমাকে রানীপুরীর হত্যা করতে হবে, তাহলেই মুনতাহা মুক্তি পাবে। কিন্তু আমি তাকে কিভাবে হত্যা করব? এরপর মায়াপুরী এক জাদুকরী খঞ্জর মানে ছুরি বের করে দিয়ে বলে, এই খঞ্জর দিয়ে তুমি রানীপুরীকে হত্যা করতে পারবে। জোভান খঞ্জর হাতে নেয় এবং রানীপুরীর কাছে যায়। তারপর রানীপুরীকে বলে, মুনতাহা ভালো মেয়ে নয়, সে আমাকে ধোঁকা দিয়েছে। রানীপুরী জোভানের কথা শুনে খুশি হয়ে যায়, কারণ সে ভাবে জোভান এবং মুনতাহাকে ঘৃণা করতে শুরু করেছে। তুমি একদম ঠিক বলেছ, তোমার উচিত মুনতাহাকে ভুলে গিয়ে নীলিমাকে বিয়ে করা। রানীপুরী আনন্দে জোভানের মাথায় আশীর্বাদ করতে হাত বাড়ায়। ঠিক তখনই জোভান সুযোগ বুঝে খঞ্জর বের করে রানীপুরীর বুকে ঢুকিয়ে দেয়। রানীপুরী যন্ত্রণায় চিৎকার আর ছটফট করতে করতে ওখানে মারা যায়। রানীপুরীর মৃত্যু হতেই মুনতাহার শরীরে প্রাণ ফিরে আসে, আর সে আবার স্বাভাবিক হয়ে যায়। ঠিক তখনই নীলিমা সেখানে এসে দেখে সব উলটপালট হয়ে গেছে। রাগে কাঁপতে কাঁপতে বলে, না, এটা আমি হতে দেব না। নীলিমা তখন মুনতাহার উপর আক্রমণ করে, কিন্তু মুনতাহা একটু দূরে সরে গিয়ে তার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে। এরপর মুনতাহা পাল্টা জাদু চালিয়ে নীলিমার উপর আক্রমণ করে, কিন্তু নীলিমার কিছুই হয় না। তারপর নীলিমা আরেকবার আক্রমণ করতে আসে। ঠিক তখনই জোভান খঞ্জরটি তুলে মুনতাহার দিকে ছুড়ে দেয়। মুনতাহা খঞ্জরটি ধরে নিজের জাদু ব্যবহার করে সেটি নীলিমার বুকে প্রবেশ করিয়ে দেয়।
নীলিমা তীব্র ব্যথায় চিৎকার করতে করতে অন্ধকার ধোঁয়ার মতো মিলিয়ে যায়। পরিস্থান অবশেষে সেই দুষ্ট রানীপুরীও নীলিমার হাত থেকে মুক্ত হয়। সবাই মুনতাহাকে পরিস্থানের নতুন রানীপুরী হতে বলে, কিন্তু মুনতাহা মায়াপুরীকে পরিস্থানের রানী বানিয়ে দেয়। মুনতাহার এই সিদ্ধান্তে পুরো পরিস্থান খুশি হয়। মায়াপুরী মুনতাহাকে একটি ছবি দেখায়, যেখানে তার বাবা মা আর আসল ছবি ছিল। মুনতাহা ও জোভান ছবিটি দেখে হতবাক হয়ে যায়। এরপর মুনতাহা সবাইকে জানিয়ে দেয় যে সে আর পরিস্থানে ফিরবে না। তারপর তারা সবার কাছ থেকে বিদায় নেয়। অন্যদিকে জোভান তার সৎ মায়ের আসল চেহারা তার বাবার সামনে চলে আসে। এরপর জোভানের সৎমা পুলিশের হাতে তুলে দেওয়া হয় জোভানের সৎমাকে। জোভান মুনতাহাকে নিয়ে সেই বৃদ্ধ বাবার কাছে যায়। মুনতাহা সেখানে গিয়ে চিৎকার করে বলে, বাবা। সেই বৃদ্ধ বাবা এই কথা শুনে চমকে ওঠে। মুনতাহা তাকে সবকিছু জানিয়ে দেয়। চোখে জল চলে আসে তার বাবার। তিনি মুনতাহার কাছে ক্ষমা চান। মুনতাহা কেঁদে ফেলে আর তার বাবাকে জড়িয়ে ধরে। তার বাবাও কাঁদতে থাকেন আর মুনতাহাকে সান্ত্বনা দিতে থাকেন। পিছন থেকে জোভান দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার চোখেও জল চলে আসে, তবে সে খুশি হয় যে তার বাবা মেয়ে এক হয়ে গেল। অন্যদিকে জানা যায় যে মুনতাহার বাবা মা মিমো সাগরকে হত্যা করেছিল সেই ব্যক্তির কেউ নয়, জোভানের সৎমা। এরপর তাকে কঠিন শাস্তি দেওয়া হয়। মুনতাহা তার বাবাকে বাড়িতে নিয়ে আসে। মুনতাহা ও জোভান খুব খুশি হয় যে সবকিছু ঠিক হয়ে গেছে। এদিকে মুনতাহা বাইরে বসেছিল, তখন জোভান তার মন খারাপ করে থাকতে দেখে কাছে আসে। কি হচ্ছে আমার জানের, এত মন খারাপ কেন? ভাবছিলাম বাবা মা একসাথে থাকলে কত ভালো হতো। হ্যাঁ, কিন্তু তারা তো তোমাকে আকাশ থেকে দেখছে আর খুশি হচ্ছে। জোভান মুনতাহার মুখ তার দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরে। আজ থেকে তুমি কখনো মুখে মন খারাপের ছাপ আনবে না, কারণ তোমাকে কষ্টে দেখলেও আমার খুব কষ্ট হয়। এরপর সে মুনতাহার গালে আলতো করে চুমু খায়। মুনতাহা লজ্জায় সরে যেতে গেলে জোভান তাকে নিজের দিকে টেনে নেয়। ফলে মুনতাহা তার বাহুর মাঝে আটকে যায়। কোথায় যাচ্ছ? এখন আর আমাকে ছেড়ে যেও না, আজ রাতটা শুধু আমাদের। এরপর তারা দুজন একে অপরের প্রেমে ডুবে যায়। 2 বছর পর। জোভান, কোথায় গেলে তুমি? তোমার মেয়ের সঙ্গে আছি জান। উফ, বাবা মেয়ে দুজনে এখনই ব্যস্ত। আমি কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি। জোভান 6 মাসের মেয়ে জুইকে কোলে তুলে নেয়। ওকে, আমাকে দাও। না, ও তো বাবার কাছে থাকবে। না, তাই না? আমার রাজকন্যা। না, এটা আমার কাছে থাকবে, আমায় দাও ওকে। পেছন থেকে দাঁড়িয়ে থাকা মুনতাহার বাবা মামুন তাদের এই মিষ্টি ঝগড়া শুনে হাসে আর মনে মনে বলে, আল্লাহ ওদের সবসময় সুখে রাখুক।